হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জামদানি, জামদানি, জামদানি। চারদিকে এখন শুধু জামদানির নাম চলতেছে। এটার দুঃখের বিষয় হচ্ছে এটা খুব একটা ভালো জিনিসের জন্য এই নামটা ছড়াচ্ছে এমন না। কিছু একটা ইনসিডেন্স যেটা হচ্ছে কাম্য ছিল না, ওই জিনিসটার জন্য এসে নামটা এখন অনেক আলোচনার মূল কেন্দ্রে। তা এই জিনিসটা কিভাবে হইলো, কি হইলো বা জামদানির বিস্তারিত নিয়ে একটু আলোচনা করেই না। বাকি আশা করি যারা আমাকে দেখতেছেন অনেকেই আমাকে চিনেন পার্সোনালি, কারণ একসময় আমি গিয়ে আপনাদের ডেলিভারি গুলো দিতাম, বা অনেক কাস্টমার যারা আমার সাথে আসছেন দোকানে বা আমরা তাদের কাছে গেছি, পার্সোনালি তারা চিনেন। কিন্তু পেজে এই গত ৮ বছর পরে ৯ বছরে আমরা পদার্পণ করছি। ৯ বছরের প্রথমবারের মতো আমি লাইভ আপনাদের সামনে। আমি হচ্ছে রাজন, নাহিদুল ইসলাম রাজন। রাজনের পেজটা আমার, এবং রাজনের পেজের নামটাও কিন্তু আমার নামের সাথেই, রাজনের রাজ প্লাস হচ্ছে আমার যে বিজনেসের হাফ পার্টনার, আমার বোনের হাজবেন্ড আনিস ভাই। আনিস ভাই আমার যে ভাগ্নির নাম হচ্ছে নাফিজা নূর। আমার রাজ, ওর নূর, দুইজনের নামটা কম্বাইন করে আমরা রাজনূর রাখা। এবং এই প্রথমবারের মতো আমি আপনাদের সামনে, তাও হচ্ছে কি একটা জামদানির খুব একটা খারাপ সময়ে আসা। এই জিনিসটা আমি হয়তো পোস্টের মাধ্যমে করতে পারতাম, একটা লিখছিলাম, আমি অনেক বড় করে একটা পোস্ট বানাইছি, কিন্তু ওই পোস্টে কতটা আপুদের কাছে রিচ করতে পারবো বা পোস্টের লেখাগুলো আপনারা কতটা গ্রাফ করতে পারবেন আমার অতটা বোধগম্য হয় নাই। এর জন্য চিন্তা করলাম একটু শুরু করিই না। অন্যরা এসে কাঁদতে পারে, আমরা তো এসে দেখাইতে পারবো, হয়তো নাই কাঁদলাম। বাকি কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এবং রাজনীতির সাথে যারা কানেক্টেড আছেন সবাইকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। শুধু রাজনীতির সাথে না, জামদানির সাথে যারা কানেক্টেড আছেন, কারণ জামদানি অনেকটা আবেগী জিনিস হয়ে গেছে। সবারই এখন একটা কমন প্রশ্ন, জামদানিতে কি সিন্ডিকেট আছে কিনা। কারণ সবাই মনে করেন তাঁতিরা দাম পাচ্ছে না কেন, এগুলো তো সিন্ডিকেট আছে কিনা। কারণ ম্যাক্সিমাম ব্যবসায় আমরা দেখি যে সিন্ডিকেটের দৌরত্বের জন্য ব্যবসায়ীরা বা গ্রাম্য পর্যায়ের তাঁতি ম্যানুফ্যাকচারার তারা হচ্ছে সেই মূল্যগুলো পায় না। তো জামদানিতে আছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। জামদানিতে কখনোই আজ পর্যন্ত সিন্ডিকেট ছিল না, না ভবিষ্যতেও হইতে পারবে, সম্ভব না তেমন একটা। এটার কারণটা বুঝাই আপনাকে। জামদানিতে যদি সিন্ডিকেট থাকতো তাহলে এত নতুন নতুন ব্যবসায় তৈরি হওয়া কখনোই সম্ভব ছিল না। কারণ সবকিছুই ওপেন মার্কেট, আপনি চাইলে নতুন করে জামদানি শিখে এসে তাঁতি যে কোনো কারো কাছে বিক্রি করতে পারবে। হাজারো ব্যবসায়ী আছে, হাট আছে, দোকান আছে, যেখানে মনের ইচ্ছা আপনি বিক্রি করতে পারেন। তাই এটা কেউ সিন্ডিকেটে আটকানোর মতো কারো ক্ষমতা নাই যে সে এসে তার দৌরত্ব দেখাবে, যে কারো উপর প্রেশার ক্রিয়েট করবে। সিন্ডিকেটের মূলত কাজ কি? সিন্ডিকেট সবসময় হচ্ছে একটা পণ্যকে মজুত করে সেটার চাহিদা বাড়িয়ে দাম বৃদ্ধি করে বা তাদের মতো কন্ট্রোল করে। যেইটা জামদানিতে সম্ভব না। কেন জামদানি ওইভাবে সম্ভব না? জামদানি অতটা চাহিদা কারোর থাকে না, জামদানির কোনো রেগুলার ওয়্যার না আমাদের, যে আমরা প্রত্যেকদিন জীবন মানে আমরা জামদানি ব্যবহারই করতেছি, প্রত্যেকদিন আমাদের জামদানি ব্যতীত চলবে না, এটা কখনো হয় না। জামদানি একটা অকেশনালি ওয়্যার, এটা আমরা অকেশনালি ওয়্যার করি সবাই। তো যখন অকেশন আসবে তখন আপনি পারচেস করবেন। তা এই জিনিসটা রেগুলার ওয়্যার না যে কন্ট্রোল করতে পারবে কেউ। মজুত করলাম, সেটা পরবর্তীতে আমি বেশি দামে বিক্রি করব বা একটা কন্ট্রোল করব জিনিস। জামদানিতে একটা কমন জিনিস, জামদানি সবসময় হচ্ছে আপনার চাহিদার থেকে স্টক বেশি হয়, মানে উৎপাদন বেশি হচ্ছে। যখন হচ্ছে এই রকম জিনিস কোনো ব্যবসায় হয়, ওই ব্যবসার কখনোই কোনো সিন্ডিকেটের দৌরত্ব বা মজুদ এগুলো সম্ভব হয় না। এটা শুধুমাত্র একটা ভ্রান্ত ধারণা, যদি কেউ এটা ধারণা নিয়ে থাকে। জামদানি হচ্ছে এখন কি, আপনারা যারা সিন্ডিকেট ভাবেন, সিন্ডিকেট যদি হইতো এত অনলাইনে আপনারা পেজ দেখতে পেতেন না। কারণ অনলাইনে এত এত পেজ, কেউ কিন্তু সমৃদ্ধ বা কোনো ব্র্যান্ড না, সবাই খুবই নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত লোকগুলাই অনলাইনে গিয়ে পেজ ক্রিয়েট করছে, তারা ওইগুলো নিয়ে কাজ করতেছে, তাদের আটকায়নি কেউ। বা আপনারা যদি কারো ভিডিও দেখে থাকেন বা কারো পেজগুলি দেখে থাকেন, সেখানে আপনারা বুঝবেন সেখানে কেউ আটকানোর নেই। যে যার ইচ্ছা মতো এসে প্রাইজিং করতেছে, মন মতো বিক্রি করতেছে, সবগুলোই ওপেন। সে চাইলে বরঞ্চ আপনাদের রিসেলার যারা আছে, ব্যবসায়ী আছে, তাদের ধন্যবাদ দেওয়া দরকার যারা অনলাইনে করতেছে। কারণ তাদের জন্য আপনারা এখন দামগুলা কম পাচ্ছেন। হয়তো গত আরো ৫, ৭, ১০ বছর আগের কথা যদি আপনি ধরেন,
তখনকার আপনারা যে জামদানিগুলি আমাদের তাঁতির 8, 9, 10 হাজার টাকা মজুরি পেত, সেই শাড়িগুলি ঢাকার বা যে কোনো দোকানে গিয়ে হয়ে যেত 30, 40, 35 হাজার, 32 হাজার, এমন অহরহ প্রুফ সহ আমার কাছে প্রমাণ আছে যেরকম আপনার কাস্টমাররা কিনতো তাদের থেকে। কিন্তু সেই জিনিসটা যখন অনলাইন হয়ে গেছে, ওই জিনিসগুলো আপনারা 9 হাজার, 10 হাজার জিনিসগুলো 10, 11, 12 হাজার টাকায় অনলাইনে পাচ্ছেন। তার মধ্যেও আপনারা কম্পেয়ার করতে পারতেছেন বিভিন্ন পেজ বা কয়েকটা পেজের মধ্যে আপনি কম্পেয়ার করে যেখানে আপনার মনে হইলো আপনার বিশ্বস্ত লাগলো, সেখান থেকে আপনি নিতে পারেন। এর জন্যই বললি যে জামদানিতে সিন্ডিকেট কখনোই ছিল না আর হবেও না। জামদানিতে যদি সিন্ডিকেট হতো, নতুন ব্যবসায়ীরা এত আপনারা পেতেন না, ছড়িয়ে ছিটিয়ে যেত বা কন্ট্রোল করতো। এটা ওপেন ব্যবসা, এখানে কখনো সিন্ডিকেটের চিন্তাও সম্ভব না। বরঞ্চ জামদানিতে অনেক এমন ইনসিডেন্স হয়েছে যে জায়গায় হচ্ছে জামদানিতে কোনো কমিটি বা সংগঠন নাই দেখে সেই জিনিসগুলো জামদানির তাঁতিরা বা ব্যবসায়ীরা সলভ করতে পারে নাই আজ অব্দি। এটা একটা জামদানির খুব কালো দিক বলতে গেলে। তাই দরকার ছিল একটা মজবুত সংগঠন যারা হচ্ছে এই জিনিসটা, কারণ এটা আমাদের জিআই পণ্য, একটা বাংলাদেশের গর্ব করার মতো জিনিস। এই জিনিসটার উপরে একটু তো রুলস রেগুলেশন থাকার কথা বা থাকা প্রয়োজন, যাতে হচ্ছে শিল্পটা আরো হাজার বছর টিকে থাকে। হয়তো যেভাবে ওপেন মার্কেট হইতে থাকলে এমন একসময় এটা টিকবে। এবার আসুন আমরা আমাদের আরেকটা টপিকে যাই, কিভাবে পরিচালিত হয় জামদানির ব্যবসা। এটা না বুঝলে হয়তো অনেক কিছু আপনাদের কাছে ধোঁয়াশা থাকবে, এটা একটু বুঝে নিই আমরা। জামদানি ব্যবসা পরিচালিত হয় মূলত কয়েকটা স্তরে। জামদানি যে উৎপাদন ধাপগুলি, কিভাবে জামদানি পরিচালনা করা হয় ব্যবসায়, প্রথম হচ্ছে উৎপাদন ধাপ। উৎপাদন ধাপে হচ্ছে আপনার তাঁতিরা আসে, তাঁতি প্লাস হচ্ছে যারা সুতার কাজ করে, টানা করে, সুতা পাড়ি করে, এদের কাজগুলি আসে। এরা যখন রেডি করে একটা শাড়ি তাঁতির কাছে দেয়, সুতা রেডি করে, তখন তাঁতি সেই সুতাগুলো দিয়ে একটা শাড়ি বুনে শাড়িটা তৈরি করে আনে। তাঁতির ধাপ শেষ। এরপরে আসে হচ্ছে মহাজন। কারণ তাঁতিরা ম্যাক্সিমামে জামদানির 80%, 70%-এর উপর, জামদানির 80%, 70%-এর উপর তাঁতি হচ্ছে মহাজন ভিত্তিক কাজ করে বা অ্যাডভান্স নিয়ে। তা সেই কাজটা যখন করে তখন হচ্ছে সে মহাজনের দ্বারস্থ, মহাজনের কাছে দিয়ে দেয়। বা হচ্ছে যারা ফ্রি স্বাধীন তাঁতি, তারা যায় হচ্ছে পাইকারের কাছে বা হাটে বা আমাদের যারা দোকানগুলি আছে তাদের কাছে, বা হচ্ছে অনলাইনে যারা সেলার আছে তাদের কাছে বিক্রি হয়। সেখান থেকে দ্বিতীয় ধাপে চলে আসে যারা রিসেলার বা মধ্যস্থভোগী যারা আমরা বলি, তাদের কাছে। আর তাদের কাছে যখন আসে তারা সেই জিনিসটা একটা মার্কেটিং, ব্র্যান্ডিং বা প্রমোশন করে সেই জিনিসটা হচ্ছে সরাসরি আপনারা ক্রেতা আপনাদের হাতে তুলে দিচ্ছে। তা এটা কয়েকটা ধাপেই তৈরি হয়, এবং এই কোনো একটা ধাপ নষ্ট হইলে জামদানি ব্যবসাটা হয়তো নষ্ট হয়ে যাবে। কারণ সবকিছু একটার সাথে আর একটা যুক্ত, আর কেউ স্বাধীনভাবে একজনকে ছেড়ে আর একজন চলতে পারবে না, এটা খুব টাফ। হয়তো দুই একজন কইরা যেতে পারবে বা উঠে যেতে পারবে, কিন্তু বাকি কেউ পারবে না। এটা খুবই একটা টাফ জিনিস। এরপরে আসে আমাদের পরের টপিকে, কোভিড এর পরে কিভাবে জামদানি তার অস্তিত্ব ধরে রেখেছে এবং তাঁতিরা কি ন্যায্য মূল্যে পাচ্ছে, তাদের যে মজুরিটাও আসার কথা সেটা কি তারা পাচ্ছে কিনা, এবং সাথে হচ্ছে বা এর থেকে কম বেশি হলে বা কিভাবে সম্ভব বা কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। কোভিড কোভিডটা যখন আসে, কোভিড এর আগে জামদানি কখনোই এতটা ফেমাস ছিল না। জামদানি ফেমাস সবার, ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু যারা বিক্রির হিসাব ধরতে গেলে ওইভাবে একটা ছিল না। কারণ এই মার্কেটটা দৌরত্ব ছিল শাড়ির মার্কেটে, ইন্ডিয়ান শাড়ি বা অন্যান্য যে শাড়িগুলি আছে এগুলোর দৌরত্ব ছিল এই মার্কেটে। জামদানি অতটা দৌরত্ব বা অতটা ছিল না, কারণ জামদানি একটু সবাই জানি আমরা এক্সপেন্সিভ প্রোডাক্ট। এক্সপেন্সিভ প্রোডাক্টের দৌরত্বটা একটু কম ছিল অন্যদের থেকে। তা যখন হচ্ছে কোভিড আসলো, কোভিড আসার পরে তো তাঁতিদের অবস্থা খুব খারাপ, কারণ তারা হচ্ছে দৈনিক কাজ করে না, তারা হচ্ছে সাপ্তাহিক, মাসিক বা কয়েক মাসিক একটা কাজ করে। ওই কাজটা যখন তাদের সমস্যা বা বিক্রি না করতে পারে, তারা বাজারও করতে পারবে না ঘরে। তা যখন কোভিডটা শুরু হইলো, আমরা এই করেই বলি, তখন হচ্ছে 1 মাস বা 15-20 দিনের মতো যখন গেল, তখন ম্যাক্সিমাম তাদের হাতে আর কোনো টাকা নেই স্টকে, তারা কেউ যে থাকবে, চলবে, খাবে, তাদের ওই অবস্থাটা ছিল না। তখন জামদানি সেক্টরে একটা হাহাকার শুরু হয় যে কিভাবে কে চলবে, কিভাবে চলবো। কারণ এটা সবাই ভাই, এটা যারা আমরা
অন্যরা ছিলাম সবাই হচ্ছে একটা কান্নাকাটিতে এসে পড়ছে যে আমরা কিভাবে চলবো, সেখানে তো তাঁতি আরো অবস্থা খারাপ থাকার কথা। তখন শুরু হয় রাজনুরের কাজ করা। কারণ আমরা হচ্ছে তখন কি করি, কারণ আমরা এই কষ্টগুলা দেখতেছিলাম তাদের, যে তারা কি করতেছে বা কতটা কষ্ট করে চলতেছে। তাদের কোনো বাজার করার টাকা ছিল না। আমার যারা পরিচিত আমাদের দাদা ছিল সবাই, ভাই দেখেন কোনোভাবে একটা শাড়ি নিয়ে নেন, আমরা বাজার গিয়ে বাচ্চা মেয়েদের নিয়ে খাবো। তা এই একটা অবস্থা চলতেছিল। তখন কিভাবে কি করব, আমরা যারা জামদানি আছে সবাই এই কাহিনীটা একটু হলেও জানেন মোটামুটি, বা তাঁতিরা তো ভালো করেই জানবে। আমরা একটা যে কোনো জায়গা থেকে একটা হাওলাত নিই টাকা, ওই টাকাটা নিয়ে আসি, নিয়ে আসার পরে ওই টাকাটা দিয়ে আমরা শাড়ি কেনা শুরু করি। কারণ তাদের ওই দুঃখ কষ্টটা যেই দেখবে ভাই তাদের জন্য, কিন্তু আবার যারা বিজনেস করে তাদের আর আলাদা, অন্যরা বলতে পারে যে আপনার আপনার লাভের জন্য করছে। ভাই জীবন বাজি রেখে কেউ লাভের চিন্তা করবে না। লাভ এমনিও করা যায়, সারা বছর করা যায়, জীবন বাজি রেখে কেউ লাভ করতে যাবে না। আমরা যখন তখন ওই টাকা দিয়ে তাঁতিদের শাড়ি কিনি, কেনার পরে তারা কোনো মতে কিছু তাতে খুশি হয়। এখন আমি এই এতটাও আমাদের কাছে ছিল না যে আমরা প্রচুর পরিমাণে শাড়ি কিনবো। একটা লিমিটেড আমরা চালাই। চালানোর পরে আমরাও ভাবি না যে ওই শাড়িগুলো আমরা বিক্রি করতে পারবো। কিন্তু যেহেতু বাসায় ছিল, বাসায় বসে বসে আমরা ওই শাড়িগুলি দিয়ে আমরা ছবি পোস্ট করি, এবং ওই পোস্টগুলি প্রচুর পরিমাণে আমাদের তখন শাড়ি বিক্রি হওয়া শুরু করে। কারণ কেউ তখন জামদানি শাড়ি বিক্রি করতেছিল না, আর যারা ভালো অর্থ সামর্থ্য আপুরা ছিলেন তারা মোটামুটি ক্রয় করতেছিলেন। এবং তারা হয়তো ডেলিভারি অনেকের আমরা দিতে পারতেছিলাম না, কিন্তু তারা কি করতেছিলেন যে আমাদের পেমেন্ট করে দিচ্ছিলেন যে আপনারা তাঁতি সামাল দেন, শাড়ি আমাদের পরে দিয়েন, আমাদের কোনো সমস্যা নেই। তারপর আমরা ডেলিভারিটা ওপেন করি, এভাবে করে কোনো রকম একটা ভালো অবস্থান তৈরি করি তাঁতিদের জন্য, যাতে তাঁতিরা কোনো মতো বাজার করে চলতে পারে অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত। এটা হচ্ছে চলতে থাকলো। এরপরে তখন আমাদের দেখা দেখি আরো অনেক কাস্টমাররাও বা আমাদের যারা ব্যবসায়ী আশেপাশে ছিল তখন অনেকে এসে পড়ছিল যে ভাই না, এখানে দরকার, নয়তো তাঁতিরা বাঁচতে পারবে না। তখন তারা সবাই আস্তে আস্তে শুরু করে, পরে আলহামদুলিল্লাহ জামদানি আবার একটু শক্ত অবস্থানে আসে। কিন্তু তখন হচ্ছে জামদানির সব থেকে মিরাক্কেল একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে রিসেলার বা ব্যবসায়ী বাড়া। এটা কিভাবে, তখন ম্যাক্সিমাম লোকেরই ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, চাকরি সবকিছুই অফ ছিল। তারা হচ্ছে শুধুমাত্র যারা মহিলাপুরা ছিল তারা হচ্ছে শুধু গৃহিণী ছিল, ঘরের বাইরে কেউ যেতে পারছিল না। তারা হচ্ছে তখন অনলাইনে আইসা, যেমন আমরা তাদের ছবি প্রোভাইড করতাম বা তারাই কোনোভাবে ছবি কালেক্ট করে ছবিগুলো পোস্ট করতো, সেখান থেকে তারা তাদের আত্মীয় স্বজন বা বিভিন্নভাবে প্রমোট করে সেই জামদানিটাকে ছড়াই দিছে পুরো বিশ্ব ভরে। জামদানি এখন এমন একটা কিছু যে তারা এত রিসেলার আসার ফলে সবার কাছে ছড়াই গেছে জামদানি, যে জামদানিটা এর আগে এতটা ছড়ায় নাই, এতটা সহজলভ্য ছিল না কাস্টমারদের কাছে পৌঁছা। অনেকেই রিসেলারদের সহ্য করতে পারেন না বা রিসেলারদের দেখতে পারেন না, কিন্তু আমরা সব থেকে, আমি পার্সোনালি সব থেকে ধন্যবাদ দিই রিসেলারদের। কারণ তাদের জন্য জামদানির আজকে এই অবস্থা, এত ভালো অবস্থা। এবং তাঁতিরাও অন্য একটা ভালো লেভেলে গেছে। এই হচ্ছে গেল করোনার পরে রিসেলার আসার পরে জামদানিটা অনেকটা বাড়ছে। তাঁতিরা কি ন্যায্য মূল্য পাচ্ছে, আর এর থেকে মূল্য বাড়লে বা কমলে কি ক্ষতি হতে পারে এটাও একটু আলোচনা করি। তাঁতিরা ন্যায্য মূল্য কোভিড এর আগেও যদি আমরা বলি বা অনেক আগের কথা, তখন আমি দেখছি যে যেই শাড়ি আমরা 4,000 5,000 টাকা দিয়ে তাঁতিদের থেকে নিতাম, এখন তাঁতিরা ওইটা 6,000 7,000 টাকা পর্যন্ত নিচ্ছে। হয়তো অনেক সময় এটা অনেকে বলবেন যে হ্যাঁ তাঁতিরা পাচ্ছে না, মহাজনরা পাচ্ছে। তা ওইটা তো আর কারো কোনো হাত থাকে না। তাঁতিরা মহাজনের কাছে গেছেই হচ্ছে সে সেফ থাকার জন্য। কারণ তাঁতির কোনো আর্থিক অবস্থা থাকে না ভালো যে সে একটা নিজে টাকা খাটে শাড়িটা বানায় নিয়ে আসবে। এটা তাঁতির দ্বারা সম্ভব হয় না, কারণ তারা নিম্ন পর্যায়ের লোক দেখেই সে তাঁতের কাজ করতেছে। হয়তো তারা তাঁতের কাজ করতো না, সে অন্য একটা ভালো কাজ করতো, বা যদি সে ওইভাবে পড়াশোনা করতো অন্য একটা ভালো চাকরি করতো। জামদানির কাজটা এতটাও সহজ না পুরো দিন বসে কাজ করবে। তারা তাঁতির মহাজনের কাছে যায় এর জন্য যে সে সেফ প্লে করার জন্য, যে আমার কোনো টাকার প্রয়োজন নেই, যদি কোনো জায়গায় ব্যবসার ক্ষতি হয় বা জামদানির বিক্রি কমে তখন সেটা মহাজনের উপরেই চাপ যাবে, তাঁতির উপরে কোনো চাপ যায় না। তাঁতি তার টাকা সপ্তাহে সপ্তাহে নিয়ে চলে। বাকি যেটা বলতেছিলাম যে করোনার আগেও তারা সেভাবে আমরা দেখিনি ওইভাবে দাম পেত, কিন্তু যখন করোনার পরে এত এত রিসেলার আসছে, তখন থেকে যদি কোনো তাঁতি বলে যে আমার অবস্থা খারাপ, আমি ঠিকভাবে দাম পাচ্ছি না, সেটাও ম্যাক্সিমাম যারা স্বাধীন তাঁতি তারা জীবনেও বলতে পারবে না। তারা এটা এক প্রকার মিথ্যা হবে তাদের জন্য। কারণ এখন তাঁতিদের সুবিধাগুলো কি হয়েছে, আগে যেমন ব্যবসায়ী কম ছিল,
তাঁতির থেকে যারা শাড়ি নিবে, তখন হচ্ছে তারা তাঁতিরা কম্পিট করতে পারতো না যে ভাই নিলে নেন, আচ্ছা দেন, এমন একটা সিস্টেম ছিল। কিন্তু এখন ওই জায়গায় নেয়ার লোক হয়েছে অনেক অনেক, আপনি না নিবেন আর একজনের থেকে বেশি দাম দিয়ে নেওয়ার জন্য বসে রয়েছে। তাই এখানে তাঁতিদের কোনো যে বলবে কেউ তাঁতিরা কম দাম পাচ্ছে হয় না। কারণ আমরা অনেক হয় আমাদের সাথে, যেমন আমরা হাট থেকেও তো অনেক সময় কালেক্ট করা হয়, আমাদের বাঁধা তাঁতি আছে, বাঁধা তাঁতি ছাড়াও অনেক এমন ফ্রি তাঁতি থাকে যারা হচ্ছে সপ্তাহের মধ্যে যারা শাড়ি বোনে, তারা আমাদের জামদানি পল্লীতে শাড়িগুলো নিয়ে আসে। আনার পরে আমাদের যদি ওই শাড়িটা 7,000 টাকা নেওয়ার মতো মনে হয়, আমরা 7,000 টাকা দাম বলি। হয়তো ওই শাড়ি আর এক যে কোনো দোকানি বা ব্যবসায়ী সে ওইটাই 7,000 জায়গায় 7,500 8,000 বাড়ায় নিয়ে নেয়, বা ওইটা 9,000 10,000 11,000 12,000 পর্যন্ত বিক্রি করতে পারে তাঁতিরা। এমন হয়, এই জিনিসগুলো আপনারা দেখেন না বা হয়তো জানেন না, এর জন্য মনে করেন যে তাঁতিদের জীবনমান আগের থেকে আরো খারাপ বা আগের মতোই অনেক ভালো হয়েছে। হয়তো এটা একটা সত্যি কথা যে আপনাদের তাঁতিরা প্রকাশ করে না, কারণ এটা আর একটা পরে ভিডিওতে আমরা দিব যে তাঁতিদের কি কি অবস্থা বা তারা কেমন আছে। যারা ভালো হয়েছে তারা অনেক ভালো আছে। এর মধ্যে একটা উদাহরণ আপনাদের দিয়ে দেই। আমাদের একটা তাঁতি আছে, তাকে হচ্ছে আমরা বেআই বলে ডাকি। সে তার ওয়াইফকে নিয়ে কাজ করেন পুরো সপ্তাহ জুড়ে। সে তার ওয়াইফকে নিয়ে যখন কাজ করে, আমাদের সে শাড়ি দিত, সে হচ্ছে শাড়ি বোনা কোনগুলো জানেন, 4-5 হাজার টাকা দামের শাড়ি, তার থেকে আমরা 4,000 4500 5,000 টাকার শাড়িগুলো নিতাম। এবং সে নিজে বলতো তার ওয়াইফকে নিয়ে, তার একটাই তাঁত। তার যখন একদিন আমরা কথায় কথায় ইনকাম, যেটা আর কি কত ইনকাম হয় মাসে, ওইটা জিজ্ঞেস করছি, তার অ্যান্সার ছিল 35+, 35,000-এর উপরে তার মাসিক ইনকাম, খরচ সবকিছু দিয়ে। তাই এবার চিন্তা করেন। কিন্তু তার আবার একটা বিষয় আছে, সে সকাল 6টা 7টা থেকে কাজ করে রাত্র 9টা 10টা, আমরা 10টা বাজে তার বাসায় গেছি অনেক সময় ব্লাউজ পিস বা শাড়ি আনার জন্য, দেখছি সে গিয়ে কাজ করতেছে। আর সে কষ্ট করে, তার জন্য ওইটা পাচ্ছেন 30-35 হাজার টাকা। এবার বলুন একটা বাংলাদেশে ভালো চাকরি করে কয়জনে পায়? তা এই জিনিসটা এখন যদি কোনো তাঁতি এসে বলে বা আমার সংসার চলে না, খাবার নাই, ই নেই, তা সে তাঁতির ওইটা সমস্যা মনে করতে হবে যে সে কাজ করছে না ঠিক মতো। যারা ভালো কাজ করে, যেমন আমাদের পাশে, আমাদের সাথে আমি যে বসে আছি এর পাশে হচ্ছে আমাদের তাঁত আছে। তাই এখানে হচ্ছে দামি শাড়ি বোনা হয়। তো তাঁতিকে আমি আজকেও জিজ্ঞেস করলাম কথায় কথায় যে তোমাদের কত ইনকাম হয় একটা মাসিক। ও বললো যে ভাই আমি সপ্তাহে 6-7 হাজার টাকার মতো আমি পাই। তা মাসে ওইটা প্রায় 25 থেকে 30 হাজারের মধ্যে থাকে। তা 25,000 থেকে 30,000-এর মধ্যে যদি একটা তাঁতি পায়, বাংলাদেশে এর থেকে ভালো বা এর থেকে বসে বসে কাজ করে টাকা আর্ন করার কোন উপায়টা আছে? আপনারা কেউ বলবেন আমাকে। এটা আমি তাদের খারাপ বলতেছি না, তাদের ভালো দিকগুলো এইটা যে তারা এখানে পাচ্ছে। কিন্তু এখন যদি এই শেষে কান্নাকাটি করে বা বইলা বসে আমি পাচ্ছি না, আমার অপশন নেই, আমি কিচ্ছু নাই ঘরে, তাই এটা হচ্ছে অযৌক্তিক জিনিস। কিন্তু কিছু তাতে খারাপও আছে, কারণ সব তাঁতিরাই তো আর ভালোভাবে কাজ করে না। এখন আমি কাজ না করি তাহলে আমার টাকা কোথা থেকে আসবে? আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে জামদানিতে টাকা আছে, সে তাঁতি হোক, ব্যবসায়ী হোক, যে হোক। আরো একটা জিনিস, আপনারা যারা হচ্ছে আর একটা অপশন বলছিলাম যে জামদানির দাম কি এর থেকে আর এর চেয়ে মূল্য বাড়লে কি 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 ক্ষতি হবে? এখন হচ্ছে কথা যে এর থেকে মূল্য বাড়া বা কমা, যদি এর থেকে মূল্য কমান সেটাও তাঁতিদের ক্ষতি। কারণ জামদানির মূল্য যদি এইভাবে, ওই যে অনেকেই আছে দেখা যায় এখন 500 টাকা লাভে অনলাইনে গিয়ে, একটা তাঁতি 10,000 টাকায় শাড়ি বানাইছে, অনলাইনে গিয়ে সে 500 টাকা লাভ করে 10.5-এ বিক্রি করতেছে। অবশ্যই সে বিক্রি করতে পারে, এটা কারো কোনো দ্বিমত থাকবে না। কিন্তু এই জিনিসটা তাঁতিদের ক্ষতি করতেছে, যারা ওই যে অনেকে এসে কাস্টমাররা আমাদের বলতেছেন না যে তাঁতিদের অবস্থা খারাপ, এই তাঁতিদের অবস্থা খারাপের পিছে ওই লোকগুলাই থাকে। এখন হয়তো আপনি কমে পাচ্ছেন, এটা আপনার সুবিধা, কিন্তু দিন শেষে ওই তখন তাতেই কাটবে। কারণ যখন সে 10,000-এর জিনিস 10.5-এ গিয়ে কেউ অনলাইনে বিক্রি করে ফেলাইলো, মানে ওই জিনিসটার একটা দাম সেট হয়ে গেল যে 10,500 টাকা। তো 10,500 টাকা যখন হয়েছে, তখন ওই তাঁতির যে মাহাজন, ওই তাঁতি পরের বার যখন শাড়িটা অর্ডার পাবে, সে ওইটা 9,000 টাকায় পাবে না। কারণ আপনি একটা শাড়ি 10,000 10,500 টাকায় নিছেন, অবশ্যই আপনার একটা প্রতিবেশী অন্য একটা কাস্টমার এসে সে কখনোই আপনার সেম দামে নিবে না। সে বলবে আমাকে আরো 500 কম দেন, নয়তো আরো 1-1.5 হাজার টাকা কমে নিব। কিভাবে নিব? তখন তখন তাঁতি কম পাবে। কারণ আমার কাছে যদি এসে তখন বলে যে ভাই এই শাড়িটা বানায় দেন, তখন আমি অবশ্যই আমি লস করে দিব না, আমার 2-4 500 1,000 2,000 আমার লাভ রাইখে আমি দিব। আমি যখন লাভ করতে যাব তখন আমার তাঁতিকে চাপতে হবে। আর তাঁতি যখন চাপ খাবে তখন এই ব্যবসা আবার সে আগের অবস্থায় যাবে। এর জন্যই বলি যে সবকিছুই বাড়াবাড়ি ভালো না। কারণ বাড়াবাড়ি হইলে জিনিসগুলো হয় কি, পুরো ইন্ডাস্ট্রি নষ্ট হয়। ইন্ডাস্ট্রি নষ্ট কেন হবে? ইন্ডাস্ট্রিটা হচ্ছে
সবার সাথে সম্পৃক্ত। যেমন একটা তাঁতি যদি শাড়ি না বুনে, ব্যবসায়ী কেউ টিকবে না, আপনারা শাড়ি পাবেন না। আবার মহাজন যদি তাঁতিকে সাপোর্ট না করে আর্থিকভাবে বা পুরো মাসিক বাৎসরিকভাবে আর্থিকভাবে সাপোর্ট করে মহাজনরা, সেটা যদি মহাজনরা না করে তখন তাঁতি টিকতে পারবে না, কারণ তাঁতির কাছে এত টাকার পুঁজি থাকে না যে সেই দামি দামি শাড়িগুলি বানিয়ে এনে আপনার কাছে পৌঁছাবে। তার মহাজনের কাছে দ্বারস্থ হতে হবে। আবার মহাজনের সম্ভব না একলা, কেননা মহাজন সে নিজে সরাসরি বিক্রি করতে পারবে না, সে এসে কোনো দোকানদার বা অনলাইন যারা করি তাদের কাছে বিক্রি করে যাবে। তো তারা হচ্ছে গিয়ে সরাসরি পরে কাস্টমারের কাছে যাবে, তা একে অপরের সাথে যুক্ত। এখন কেউ এসে ভাই কোনো কাজ ফ্রিতে করে দিয়ে যাবে না। তাঁতির থেকে যখন মহাজন আনবে, মহাজনের একটা পার্সেন্টে লাভ রাখে। মহাজন থেকে যখন একটা দোকানদার আনলো, সে ওই জায়গায় একটা পার্সেন্টে লাভ রাখবে। দোকানদার কাস্টমারের কাছে একটা লাভ রেখে বিক্রি করে। তো এই হচ্ছে সবকিছুরই ব্যবস্থা বা অবস্থাগুলি। এগুলি যদি এই চেইনটা কেউ ভাঙে, যেমন 500 টাকায় না মহাজন তাঁতি এবং কাস্টমারের মধ্যে 500 টাকা, তখন এই ভিতরের চেইন গুলি থাকবে না। আর এই ভিতরের চেইন সিস্টেমটা যখন ভেঙে যাবে তখন এই ব্যবসা আর থাকবে না। আর ব্যবসার এই যত ব্যবসায়ীগুলো না থাকলে তাঁতিও বাঁচবে না। যারা তাঁতি নিয়ে চিন্তা করতেছেন তারা অন্তত কমে কিনেন না। ওই যে 500 টাকা লাভ দেখে আপনি খুশিতে খুশিতে নিয়ে গেলেন, হয়তো আপনি খুশি, এটা আমরাও কোনো বলার অধিকার রাখি না, কিন্তু দিন শেষে গিয়ে তাঁতির কাছে খবর নিন, তাঁতি লসের সম্মুখীন হবে। আর এই তাঁতিগুলি বাঁচবে না, তাঁতও বাঁচবে না। আর একটা অপশন হচ্ছে অনেকে রিসেলারদের পিছে পড়েন, যে রিসেলাররা রিসেলার মধ্যভোগী, তারা সবকিছু খেয়ে ফেলতেছে, তাঁতিরা কিচ্ছু পায় না। তা রিসেলাররা হচ্ছে যদি না আসতো জামদানিতে, জামদানি টিকতো না বা এতটা ভালো হইতো না। জামদানির অবস্থা যারা আরো আগে থেকে জানেন, তাঁতিদের সাথে সংযুক্ত, জামদানির সাথে সংযুক্ত, তারা জানেন জামদানির অবস্থা কোভিড এর আগের একটা সময় খুবই খারাপ ছিল। তাঁতিরা তাঁত রেখে গিয়ে অটো রিক্সা চালানো শুরু করছিল। এটার যদি খবর না রাখেন, একটু খবর নিয়ে দেখেন, বাস্তবতা শুনতে পারবেন। এটা কেন গেছিল? কারণ তখন তারা মূল্য পাচ্ছিল না, জামদানি বিক্রি কম ছিল, এবং মধ্যভোগী যারা ছিল তখন ওই যে ঢাকার দোকানদার বা যারাই ছিল মধ্যভোগী, তারা একটু বেশি শোষণ এটা তখন ছিল। কারণ তখন তাঁতিদের কাছে অপশন ছিল না যে আমি বেশি লোকের কাছে বিক্রি করব, বা বেশি অপশন আছে আমার সামনে যে আমি, তুমি না কিনলে আর একজন। এর জন্যই আমরা বলি যে রিসেলার, শপ ওনার, এদের ব্যতীত জামদানি কখনোই টিকবে না। কারণ এরা ব্যতীত সরাসরি তাঁতি কখনো সম্ভব না, তাঁতির কাছে এমন টাকার পুঁজি থাকে না। এখন বলতে পারেন আমরা দিব, আপনারা দিয়ে দেখেন, যদি টিকিয়ে রাখতে পারেন জামদানি, অবশ্যই আপনাদের স্বাগতম। আমরা চাই তাঁতিদের ভালো হোক, আমরা কখনো তাঁতিদের খারাপ চাবো না, কিন্তু এই জিনিসটা অবাস্তব। কারণটা কি? এটা হয়তো আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হলে আপনারা বুঝতে পারবেন তাঁতিদের সাথে আমাদের কাজ করতে কতটা ঝামেলা হয়। এটা এমন না যে কোনো বিষয় নিয়ে না, যে টাকা নিয়ে বা এগুলি। কিভাবে জানালে, আপনারা যেমন অনেকে অর্ডার দেন, আজকের একটা কাহিনী বলি। আমাদের একটা আপু আছেন, অনেকে আমরা ওইভাবে এখন খুলে বলতেও পারিনি এই জিনিসটা, কারণ এই জিনিসটা বললে ভাববে আমরা তাঁতিদের দোষ সারোপ করতেছি। আজকে আমাদের একটা আপু, উনি ঈদের আরো প্রায় 1.5-2 মাস আগে একটা 8,500 টাকা দামের শাড়ি অর্ডার দিয়েছে, এত কম দামি শাড়ি যেটা 2-3 সপ্তাহের মধ্যে রেডি হওয়ার কথা ছিল। কিন্তু ওই শাড়িটা আজ পর্যন্ত দিতে পারিনি আমরা। কারণটা কি? ঈদের আগে আমরা 2টা থেকে অর্ডার দিছি, টাকা নিছে, সে শাড়ি এখন পর্যন্ত আমরা পাইনি। টাকা নিছে মানে পুরো টাকা নেয় নাই, সে একটা অ্যাডভান্সের মতো 1500-2000 টাকার মতো নিছিল। আজ পর্যন্ত সেই টাকা আমরা পাইনি, শাড়িও পাইনি। তারপরে ঈদ গেল, ঈদের পরে এখন আবার অন্য তাঁতিদের কাছে দেখতেছি তাঁতিরা কালো সুতায় শাড়ি বুনবে না, সেটার বেস কালারটা হচ্ছে কালো, তারা হচ্ছে এখন সেই কালারে শাড়ি বুনবে না। এখন অনেক সমস্যা আছে যে জিনিসগুলো তাঁতিরা নিজেরাও সরাসরি সমাধান করতে পারে না, তাঁতিদের অনেক সমস্যা থাকে। আমরা এমন অনেক হয়েছে, বা জামদানি যারা, আপনারা যে সবাই খালি জামদানি ব্যবসায়ীদের মধ্যস্থভোগীদের লাভ দেখেন, তাদের খুশি দেখেন, তাদের দুঃখগুলো আপনারা দেখতে চেষ্টা করেন না। জামদানি যারা মধ্যস্থভোগী, আপনারা বলেন মধ্যস্থভোগী, তারা লাভ নিয়ে যাচ্ছে, তাঁতিদের কিছু দিচ্ছে না, তাদের থেকে দুঃখের জামদানিতে কেউ নাই, যদি সত্য কথা বলি। কারণ তারা তো সবসময় এক হচ্ছে রিস্কের উপর থাকে। তারা যে জামদানি একটা এই দাম দিয়ে কিনলাম, এটা বিক্রি করতে পারবো কিনা, কবে বিক্রি করতে পারবো, কোনো গ্যারান্টি থাকে না। এটা আপনারাই ভালো জানেন যে আপনারা এসে এটা পছন্দ না আর একটা দেখান, এমন। তার যারা মধ্যস্থভোগী বা যারা মহাজন থাকে, তাদের আওতায় তাঁতগুলি থাকে, যখন তাঁতিরা আসে তাদের একটা অ্যাডভান্স দিতে হয় বড় আকারে। ধরেন একটা উদাহরণের খাতির 1-1.5 লাখ বা 2 লাখ টাকা, 1 লাখ টাকাই ধরলাম, যে একটা তাঁতিকে 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে হয়। আর যখন একটা তাঁতিকে আমি 1 লাখ টাকা অ্যাডভান্স দিলাম, সে আমার কাজ করবে, সবকিছু ঠিক আছে, কিন্তু এর মধ্যে 10 জন তাঁতির মধ্যে 2-3 জন তাঁতি সেই টাকা নিয়ে চলে যায়।
যেটা পালিয়ে যাওয়া বলে, পালিয়ে যায়। তা ওই যে 1-2 লাখ টাকা বা 8-10 লাখ টাকা আমি লস খাইলাম, ওই টাকাটা কিভাবে উঠবে? সবাই খালি ভালো দিকটা দেখেন বা এটা দেখেন, এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো আপনারা জানেন না। যেটা হচ্ছে যে আমাদের অনেকেই সিক্রেট ভাবে রাইখা দিছে, বলে না, কারণ এই দুঃখ কার কাছে বলবে? কারণ বলতে গেলে আপনারা বলবেন যে তাঁতিরা খারাপ না, আপনারা বদনাম করেন, এখন আপনাদের লাভে টান পড়তেছে বা ই হইতেছে, তাই তাঁতিদের বদনাম করতেছেন। আপনি যে কোনো জামদানির কাউকে এই জিনিসগুলো জিজ্ঞেস করে দেখেন, আজকে আমি যেগুলো বলতেছি, যে তারা এগুলো কেউ ডিনাই করতে পারবে না যে এই জিনিসগুলাই কোনো মিথ্যা নাই বা কোনো ইয়া নেই, যে এই জিনিসগুলো কেউ ডিনাই করার অপশন নাই। তারপর হচ্ছে আমাদের নিজেরই এমন অনেক হয়েছে, আমরা 50,000, 20,000, 1 লাখ টাকা তাঁতিদের দিয়েছি, তাঁতিরা নিয়ে চলে গেছে, সেই তাঁতিদের আমরা আজ পর্যন্ত পাই নাই, টাকাও পাই না, কারণ সেই তাঁতিরা আসে হচ্ছে প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে ওইখান থেকে। তা ওখান থেকে ওইগুলো ওদের আর রিটার্ন আনাও সম্ভব না, টাকাও সম্ভব না, তেমন অনেক হয়। তারপরে হচ্ছে যারা শপ ওনার গুলাও আছে তারাও অনেক কষ্ট করে, তারা একটা রিস্ক নিয়ে প্রোডাক্ট গুলো রাখেন তাঁতিদের থেকে, তারা অবশ্যই একটা মার্জিন রাখবে, ব্যবসা করবে। তারপর হচ্ছে যারা অনলাইন ব্যবসায়ী আছে তারা হচ্ছে সেগুলো প্রমোট করে, অনেক অনেক খরচা করে তারা সেই শাড়িগুলোর উপরে, তারপরে গিয়ে সেই শাড়িগুলো আপনারা তাদের থেকে কিনতেছেন। তা যখন এত খরচার পরে কিনেন, অবশ্যই তো তারা তাদের একটু হলেও প্রফিট রাখবে। আর যদি আপনি বলেন যে না আমি তাদের থেকে কিনবো না, আমি তাদের থেকে কিনবো, কিনেন, তাদের কাছে গিয়ে আপনি 2-4টা শাড়িও পাবেন না, কারণ সে পুরো সপ্তাহ মিলে একটা শাড়ি, যারা 7 দিনে কম দামে 4-5-3 হাজার টাকা দামের শাড়ি বলে, তারা এক সপ্তাহ মিলাবো। এক সপ্তাহে যখন শাড়িটা একটা শাড়ি বুনবে, আপনি তার কাছে গিয়ে কয়টা শাড়ি দেখে পছন্দ করবেন? 1-2টা শাড়ি দেখে একটা কিনে নিয়ে আসতে পারবেন, যেটা হয়তো বলতে পারবেন আমি নিয়ে আসবো, কিন্তু সেটা ইম্পসিবল। অনেকেই যেমন আমাদের দোকানে আসে, আমাদের জামদানি পল্লীর দোকানের একটা কাহিনী বলি, এমন অনেক হয়। এমন আমার একটা মনে আছে যে একটা কাস্টমার আসছিল, উনি প্রায় 1 থেকে 150 শাড়ি আমাদের দিয়ে খোলায় দেখছে। আমাদের এটি না, এটা আমাদের কাজ, আমরা করি। 1 থেকে 150 শাড়ি খোলায় দেখছে, দেখার পরে একটা শাড়ির উনি লাস্টে দাম জিজ্ঞেস করছে। পরে হচ্ছে ওইটা একটু দামি শাড়ি ছিল, 45,000 টাকার। আমরা 45,000 টাকা বলছি, উনি বলছে যে ভাই 1500 টাকা হবে। আমরা বলছি না আপু, নিয়ে চলে গেছে। এই হচ্ছে অবস্থাগুলো। এখন এই অবস্থাগুলো আপনাদের সাথে এভাবে শেয়ার করার মতো হয় না, বা কেনই করতে যাব, এগুলো নিজেদের মধ্যে আছে, নিজেদেরই থাক। এই দুঃখগুলো অনেক থাকে। তারপর হচ্ছে এই জিনিসগুলো যদি রিসেলার এরা না থাকে, তাদের কখনো টিকতে পারবে না। এটা হচ্ছে আপনারা আজ হয়তো বুঝতেছেন না, কিন্তু যখন এটা বেশি সম্প্রচার হবে বা বেশি প্রচলিত হয়ে যাবে, তখন দিন শেষে তাঁতিদেরই ক্ষতি, তাঁতিরাই টিকতে পারবে না, কারণ তাঁতিরা মহাজন, রিসেলার, ব্যবসায়ী, এদের মাধ্যমেই টিকে আছে। এরা যদি তাদের ফাইন্যান্স না করে, কখনোই তাঁতিরা টিকতে পারবে না। আর একটা ইন্টারেস্টিং টপিক, লাখ টাকার জামদানি কি সত্যিই কমে পাওয়া যায় কিনা, এটা নিয়ে একটা প্রচুর অনেক ইয়ে দেখতেছি আমরা অনলাইনে, যে লাখ টাকার জামদানি 5-7 হাজার, 10,000, 15,000, 20,000, 30,000, 40,000, 50,000-এও। ভাই ইম্পসিবল। এটা ইম্পসিবল কেন, এটাও আপনাদের বলি। এখন যদি আপনারা বড় কোনো একটা ব্র্যান্ডে গিয়ে দেখেন, সেটা হয়তো সেখানে করতে পারে, একটা অনেক বড় একটা লাভ মার্জিন থাকতে পারে, সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে আমরা বলবো না কখনই। কিন্তু যারা হচ্ছে অনলাইনে করতেছে বা নর্মাল যারা জামদানি পড়লে, আপনি এদিকে আশেপাশে সবগুলো দেখতেছেন, এই অনলাইন আসার পরে এই জিনিসগুলো ইম্পসিবল হয়ে গেছে। আগে এক সময় ছিল, আগে 20,000-এর শাড়ি গিয়ে 1 লাখ বিক্রি করা হইতো, 3,000-এর শাড়ি 30,000, 50,000 টাকায় বিক্রি করা হইতো। কিন্তু এখন এই জিনিসটা সম্ভব হয় না, কারণ এখন আপনারা যারা কাস্টমার, আপনারা সারাদিন এক একটা পেজে অহরহ জামদানি দেখতেছেন, উইথ প্রাইস, প্রাইস না থাকলে আপনি ইনবক্সে গিয়ে জিজ্ঞেস করে আপনার আইডিয়া হয়ে যাচ্ছে যে এই শাড়িটার এত দাম। একটা 5,000 শাড়ি যদি আমি এসে 25,000 টাকা আপনার কাছে দাম চাই, আপনি আমাকে আগেই ঝাড়ি মারবেন যে ভাই এই শাড়ি এত দাম না, এই শাড়ি ওই পেজে আমি এত দিচ্ছি, কারণ আপনারা দেখতেছেন। আর জামদানি এমন না যে খুবই আনকমন চলে আসতেছে, সেম শাড়ি সেম প্যাটার্নই আশেপাশে ঘুরতেছে। আর লাখ টাকার জামদানি এত কমে, এটার একটু বলি। লাখ টাকার একটা যদি শাড়ি, আমরা এই নর্মাল একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, লাখ টাকার একটা যে শাড়ি, সেটা নর্মালি যদি একদম এক্সাম্পল আপনাদের ধরতে যাই, 70 বা 80% সেটার মেকিং চার্জ, মানে হচ্ছে তাঁতির বিল থাকে। এখন যেটা আমরা অ্যাভারেজে ধরি 75,000, একটা শাড়ির 75,000 টাকা দাম। সেই শাড়িটা যখন মহাজন ইনভেস্ট করে তাঁতিকে, তার প্রায় 3 মাস সময় লাগে। 3 মাস শেষে তাঁতি, মহাজন 3 মাস তাঁতিকে সপ্তাহে সপ্তাহে 5, 10, 15 হাজার করে টাকা দিতেছে। দেয়া শেষে পরে 3 মাস পরে তাঁতি শাড়িটা নিয়ে আসছে,
নিয়ে আসার পরে তাঁতির সাথে লেনদেন ক্লিয়ার, মহাজনের হাতে শাড়ি, বিল ক্লিয়ার। তারপরে যখন মহাজন সেই শাড়িটা বিক্রি করতে যাবে, সে কি লাভ করবে না? একটা ৭৫,০০০ টাকার শাড়ি, সেই শাড়িটা কি আপনার ১,০০০ ২,০০০ লাভে দেওয়া সম্ভব বা দেওয়া পসিবল কোনো নৈতিকভাবে আপনি বলবেন? কারণ আপনি যদি ৭৫,০০০ টাকা নিয়ে ৩ মাসের জন্য ফিক্সড ডিপোজিটও করে রাখেন ব্যাংকে, মোটামুটি ৫ থেকে ৮% একটা লাভ পাবেন। কিন্তু সেই জিনিসটা যখন আমি জামদানিতে একটা ব্যবসা হালাল, হালাল ব্যবসা আপনি অবশ্যই সেটা ৮ থেকে ১০% করতে পারেন লাভ। সেটা কেউ কোনোভাবে হয়তো না করার পাইকার হিসেবে বা মহাজন হিসাবে সেটা স্বাভাবিক। ৮ থেকে বা ১০%ই আমরা এভারেজে ধরি। ১০% করলে মোটামুটি ৭,৫০০ টাকা বা এমন একটা পার্সেন্ট আসবে এটার। তা ৭৫,০০০ টাকার শাড়ি যখন হয়ে গেল ৭,৫০০ টাকা প্লাস হইলে ৮২,০০০ টাকার মতো। তা পাইকার বা মহাজন যিনি থাকে উনি নিয়ে কি করে একটা ঢাকার দোকানে বা যে কোনো দোকানে বা যে কোনো অনলাইন বিজনেসের যারা ব্যবসায়ী আছে তাদের কাছে বিক্রি করবে। তা তাদের কাছে যখন বিক্রি করলো সে ৮২,০০০ টাকায় বিক্রি করলো, আর ব্যবসায়ী তার থেকে কিনে নিল। ব্যবসায়ী যখন তার থেকে কিনবে একটা ৮২,০০০ টাকা ইনভেস্ট করে একটা খুচরা ব্যবসায় মোটামুটি ২০ থেকে ৩০% লাভ করার অনুমতি বা একটা নৈতিকভাবেই করতে পারে। কারণ তার দোকান খরচ, স্টাফ খরচ, তার অন্যান্য খরচ সবকিছু মিলে প্লাস হচ্ছে আরেকটা জিনিস আপনাদের বলে দিই, জামদানি হচ্ছে জিআই পণ্য। জিআই পণ্য যেহেতু এটা আপনি এক্সক্লুসিভ ভাবে এক্সট্রা ২০-৩০%ও লাভ করার অধিকার রাখেন। কিন্তু এই জিনিসগুলো আপনারা বাংলাদেশে যারা আমরা আছি আমরা বুঝি না। এই জিনিসটা এতটা সস্তা বানায় ফেলতেছি আমরা, যে সস্তা বানানো ওই সস্তা জিনিসটা পরবর্তীতে এটার মার্কেট থাকবে না, না ব্যবসায়ী থাকবে, না তাতে টিকবে। তা ওই যখন ৮২,০০০ টাকার জিনিস সে যদি তখন গিয়ে ২০-৩০% লাভ করে, তখন সেই জিনিসের দাম হয় ১,৭০,০০০ টাকা। তাও আমরা যতটা অনলাইন পেজ বা সবগুলাতে দেখি নর্মালি যেই দামে বিক্রি হয়, ৭৫,০০০ টাকার জিনিস আপনি ১,০০,০০০ উপরে কখনো কাস্টমাররা তেমন একটা দুই একটা রেয়ারলি হয়তো কয়েকজন বেচা হয়, কিন্তু বাকি ম্যাক্সিমাম হচ্ছে একের নিচেই বিক্রি হয়, হয়তো ৯০-৯৫ এই দামে। এই দামে যখন বিক্রি হয় সে ২০%-এর আশেপাশেও লাভ পাচ্ছে না। তা তখন আপনি বলেন এত টাকা ইনভেস্ট করে আপনি কি ব্যবসা করবেন? এই জিনিসগুলাই হচ্ছে লাখ টাকার লাখ টাকার জামদানি কখনোই আপনি গিয়ে ৫০,০০০ টাকায়, ৪০,০০০ টাকায়, ৩০,০০০ টাকায় কারো সাধ্য নাই ওই জিনিসগুলো আপনাকে এই দামে দিবে। আর যদি কেউ দেয় মনে করবেন সে আসমান থেকে নাজিল করে নিয়ে আসছে শাড়িটা, সে নিজে বানায় নাই বা ওইটা কোনো খরচা যায় না, কোনো তাঁতি বুনে নাই ওইটা। এই হচ্ছে লাখ টাকার কাহিনী। লাখ টাকার আরো অনেক এমন এক্সাম্পল দিতে পারবো আমি। বা লাখ টাকার জামদানি এটা অনেক আগে থেকেই প্রচলিত যে লাখ টাকার জামদানি অর্ধেক দামে দিয়ে দিলাম। ভাই সম্ভব না। যেটা লাখ টাকার জামদানি ওইটা লাখ টাকারই। একটা কাস্টমারের মাথায় এতটুকু সেন্স আছে এখন এই অনলাইনের যুগে যে সে লাখ টাকা ৫০,০০০ টাকার জিনিস লাখ টাকায় কখনো কিনবে না। এটা দেখতেই ভাই লাখ টাকার জামদানি অনেক এক্সক্লুসিভ দেখাবে, কাজ ঘন দেখাবে, এটার কোয়ালিটি ফাইন হবে, এটা অন্যরকম একটা শাড়ি হবে। ওই জিনিসটা কখনো ৫০,০০০-এর জিনিস আপনাকে লাখে বেচা সম্ভব না। কারণ কাস্টমাররাও তো এতটা পাগল না যে আপনারা একটা জিনিস দেখেন, যদি আমার একটা ১০,০০০-এর শাড়ি এনে এমন অনেক করি আমরা মাঝে মধ্যে যে ১০,০০০ টাকায় বানানো ওইটাই নেমে ১১,০০০ ১০,৫০ টাকা আমি মাঝে মধ্যে দিয়ে দিই যে ওইটা স্টক ক্লিয়ার হয়ে যায়। তো যখন আমরা দিয়ে দিই তখনই এসে বলে ভাই দাম এত বেশি আরো কমে দরকার ছিল। এই হচ্ছে আপনাদেরই, আপনারা ওই জায়গায় এসে যে ভাই ৮,০০০ হইলে দিবেন কিনা। আমি ওই দোকানের একটু আগে একটা কাহিনী শুনাইছি আমি যে ১৫০ শাড়ি দেখা ৪৫,০০০-এর জিনিস আমাকে বলছে ১৫০০ টাকায় দিবেন কিনা। তাও ওই কাস্টমাররা কখনোই ৫০,০০০-এর জিনিস ১,০০,০০০ টাকা দিয়ে নিবে না। আর যেটা হচ্ছে ১,০০,০০০ টাকার জিনিস ১,০০,০০০-এই আপনারা পাচ্ছেন, ওটা হয়তো যারা ব্যবসায়ী আছে তারা ১০% টোটাল মিলায়া একটা শাড়িতে তাঁতির থেকে আপনার হাত পর্যন্ত যাওয়ার মধ্যে হয়তো ২০ থেকে ৩০%-এর একটা লাভ যায়। কারণ সেটা যদি না যায় ব্যবসায়ী আপনাকে টিকাতে হবে, ব্যবসায়ী না টিকলে এই ব্যবসা টিকবে না, সেক্টর টিকবে না। আর হচ্ছে যারা ওই যে বলেন যে লাখ টাকার জামদানি অনেক কমে, লাখ টাকার জামদানি যদি অরিজিনাল যেটা কস্ট সেই দামে দিলেও ওই যে অনেকে আছে সমালোচনা করেন, তারা সেই দামে দিলেও তারা নিবে না। যেটা বাস্তব কথা, যদি ওই যে ৭৫-৮০,০০০ টাকা খরচ যায় ওই দামে বললে আপনারা নিবেন না। অনেকে যারা সমালোচনা করেন শুধু যে এরা লাভ করে অতিরিক্ত, এই হচ্ছে বাস্তব কথাগুলি। এবার হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং জিনিস জামদানির কাউন্ট ও কোয়ালিটি। জামদানির কাউন্টটা হচ্ছে জিনিসটা এমন প্রতি ইঞ্চিতে কতটুকু বোনা হয়, কতগুলো সুতা হয়, ওইটার হিসাবটাকেই কাউন্টের হিসাবে বলা হয়। যদি বইয়ের ভাষার মতো বলতে যাই, প্রতি ইঞ্চিতে কতগুলো সুতা বোনা হয়েছে, কত বেশি কাউন্ট, কত সূক্ষ্ম দামি,
এটারই হচ্ছে কাউন্টের সাধারণ মানগুলি ধরে, কাউন্টের হিসাবটা ধরে। বাকি কাউন্ট জামদানিতে প্রচলিত গুলো বলি। জামদানি তো অনেকে কাউন্ট গুলাকে মিশ্র উল্টা পাল্টা অনেক রকম করে ফেলাইছে, কারণ আমি বইয়েরটাও বলবো না, কারণ বইয়েরটা জামদানি যারা স্থানীয়ভাবে তাঁতি বা সুতার দোকানগুলি, সেখানে বইয়েরটাও পরিচিত কি বলে প্রচলিত না। সেখানে যেটা প্রচলিত আমি সেটা বলি, যে এটা আপনি হচ্ছে অ্যাকুরেট পাবেন, সকল তাঁতিরা ওই জিনিসটাই মানতে রাজি। জামদানিতে কাউন্ট হচ্ছে মোটামুটি 3-4 প্রকারের। এক হচ্ছে শুরু যেটা 22, 26, 60। তিনটা নাম বললাম, কনফিউজড অবশ্যই হবেন না, কারণ তিনটা নাম বললাম কেন, যেটা 22 ওইটাই 26-এর মতোই বলে জামদানির এই স্থানীয়ভাবে, বা তাঁতিরা যে 22-এর সুতা 26-এর সুতা, ওইটা হচ্ছে মোটা সুতা বলি আমরা। এই মোটা সুতাটা সুতার দোকান থেকে এই নামেই কিনে, কারণ সুতার দোকান থেকে বলতেছে কেন, কারণ এইটাই তো মূলত সকল তাঁতি সুতার দোকান থেকেই নিচ্ছে, ওনাকে এই জিনিসটা বললেই উনি ওটা দিবে, ওই সুতাটা উনি অন্যটা দিবে না। তা ওইটা হচ্ছে সুতার দোকান থেকে ওইটাই অ্যাকুরেট ভাবে আসে, তা 22 বা 26-এর সুতা যায়। আর 60-এর সাথে বললাম কেন, 60 নামে জামদানিতে স্থানীয়ভাবে কোনো সুতা নেই সুতার দোকানে। 60টা হচ্ছে আপনারা যে কোনো একজন, যে আছে না অনেক মহান মিথ্যক লোক, তারা হচ্ছে অনলাইনে গিয়ে 60 নামে পরিচালিত করছে বা প্রচলিত করছে। তা যখন প্রচলিত 60 নামে হয়েছে অনলাইনে, এখন সবাই, আমিও নিজেই, কারণ যেটা আপনারা বুঝেন সেটার জন্য আমরা 60 বলি। তা 60টা কিভাবে হলো, 22, 26, 60 তিনোটা একই কাউন্ট, মোটা সুতা। আর এগুলার সাথে কি হয়, যেটা বডি বা আঁচলের কাজ বা জমিন বলি, যেটা বুকের কাজ পরে আপনার সোজা কথা, ওই জায়গাতে হচ্ছে 80 কাউন্ট পরে। 80 কাউন্ট যেটা পিওর 80 কাউন্টের সুতার কাজ হয়। তো এই সবগুলো মিলে আমরা মোটা সুতাকে দেখবেন অনেকেই, আমরা বা অনেকেই যারা অ্যাকুরেট করে বলে তারা 60-80 কাউন্ট বলে। তো 60-80 কাউন্ট কোনগুলো, আপনার মোটা সুতা। মোটা সুতা কিভাবে হইলো এটাও আমরা বুঝলাম, যে 22, 26 বা 60 তিনটা একই কাউন্ট, কিন্তু অনলাইনে গিয়ে 22 বা 26, 60 কাউন্ট হয়ে গেছে। আর সাথে হচ্ছে এটার বুকের কাজটা 80 কাউন্ট দিয়ে হয়, এর জন্য হচ্ছে 22, 60-80 কাউন্ট। এ হচ্ছে মোটা সুতারটা গেল। আর মোটা সুতার শাড়ির দাম কেমন হয়, 2500, 3000 থেকে শুরু করে 18-20 হাজার টাকা পর্যন্ত হইতে পারে। একটা 20 হাজার টাকার শাড়ি দেখে আপনি বলবেন যে এই দামের শাড়ি 60-80 কাউন্ট কেন বলতেছেন ভাই, কাজের জন্য হতেই পারে। আমি নিজেও 20 হাজার টাকায় 60-80 কাউন্টের শাড়ি বিক্রি করছি, কারণ ওটা প্রচুর কাজ ছিল, ওটা নেওয়া আমাদের 15-16-র উপরে ছিল, অবশ্যই ওটা বিক্রি করতে পারি। এরপরে আসে দ্বিতীয় কাউন্ট যেটা 80 কাউন্ট। 80 কাউন্ট হচ্ছে পিওর 80 থাকে, ওইটার পুরো রেশম সুতাতে 80, ওইটার সাথে কোনো যে 60 কাউন্ট বা 26 কোনো মিক্স থাকে না। যেমন মোটা সুতায় যেটা মিক্স থাকে, 60 কাউন্ট পুরো শাড়িতে, 26, 60। আর হচ্ছে বুকের কাজে 80 কাউন্ট, কিন্তু 80 কাউন্টের যেটা পিওর শাড়ি ওইটাতে কোনো মিক্স থাকে না। এটাকে আরেকটা নাম বলে আরং কোয়ালিটি, এবং আরো একটা নাম বলে যেটা হচ্ছে আল আমিন 40। এটা জামদানি পল্লীতে পরিচালিত। এটা আপনি যে কোনো সুতার দোকানে গিয়ে বলবেন ভাই আলামের 40-এর শাড়ি দেন বা 40-এর শাড়ি দেন, 40-এর সুতা দেন, তারা বের করে দেখাই দিবে সুতা বা শাড়িও। এটা হচ্ছে 80 কাউন্টটা এইভাবে পরিচালিত, অনলাইনে 80 পরিচালিত, এ জায়গায় হচ্ছে 40 জামদানি পল্লীতে বা সুতার দোকানে 40-এর সুতা দেন, এইটা নামেই পরিচালিত। এই হচ্ছে গেল দ্বিতীয়টার। এটার দাম কত হয়, এটার দাম মূলত বেস প্রাইস আমরা ধরতে গেলে 10-এর নিচে পাবেন না। 10 থেকে শুরু করে 50, 60, 70, 80 হাজার, 90 হাজার পর্যন্ত 80 কাউন্টের সুতা দিয়ে শাড়ি হয়। এবং 10-এর নিচে পাবেন না এটাও ভুল, দুই একটা শাড়ি বা রেয়ারলি, যেমন 100 শাড়ির মধ্যে আপনি 5-7টা শাড়ি পাবেন যেগুলো 9, 10, 8, 7 এই দামে পেয়ে যাবেন। আমাদের কাছেও অনেক আছে, 4-5টা হয়তো আমাদের কাছে আছে 9-10-এর নিচে। তা এটা হচ্ছে 80 কাউন্টের গেল। 80 কাউন্টের স্টার্টিং প্রাইস, বেস প্রাইস ধরতে গেলে 10, 10 থেকে আপনি 80-90 পর্যন্ত পাচ্ছেন। এরপরে যদি আমরা আসি 84 কাউন্ট। 84 কাউন্ট হচ্ছে জামদানির রাজা। এক কথায় যদি বলি জামদানির রাজা, এর উপরে কিচ্ছু নাই। যারা 80 কাউন্টকেই যদি আপনি একটু নরম করে, ওই যে নরম করার ভিডিও অনেক সময় অনলাইনে আপনারা দেখবেন, তবে যদি নরম করে আপনারা 80 কাউন্টের ভিডিও 80 কাউন্টটা করেন, তো ওইটাই অনেক সময় পারি ভালো করে করলে ওইটাই 84-র মতো হয়ে যায়। তা 84 এক্সট্রা লাগে না, কিন্তু যখন একুরেট যেটা 84 পিওর 84 কাউন্টের শাড়ি আপনার হাতে পাবেন, সেই শাড়ির আপনার মনে হবে না যে এটা কোনো শাড়ি নিছি। ওই যে যারা এক একজন 100-120 কাউন্ট বলে, ওইগুলো পাচ্ছেনই না আপনারা, কারণ যেটা 60-80 কাউন্ট ওইটাকে বইলা দেয় 80, 80 কাউন্টকে বলে 100 কাউন্ট, 120 কাউন্ট, 84 কেও 100 কাউন্ট, 120 কাউন্ট, এই সম্পূর্ণ মিথ্যা দিয়ে চালাচ্ছে এরা।
কিন্তু যেটা আপনি পিওর চুরাশি যদি আপনি নেন, সেটা পড়লে আপনার অভিজ্ঞতা জামদানি তো অন্যরকম আসবে, এবং ওইটা পড়লে আপনি নিচের কাউন্টে কখনো আসতে মন যাবে না যে না এটা পরে ফেলাইছি, থাক কম দামি শাড়ি এখন নিলাম না, বাজেট আর একটু টাকা জমাই আর একটা দামি শাড়ি নিব, চুরাশি কাউন্টে নিব পিওর চুরাশি। চুরাশি কাউন্টের স্টার্টিং একটা প্রাইস বলি, চুরাশি কাউন্টের শাড়ি মোটামুটি আপনি 40-50-এর নিচের শাড়িতে পাবেন না। দুই একটা, ওই যে সবকিছুরই তো আমি বললাম যে দুই একটা পেতে পারেন, কিন্তু এর নিচে ম্যাক্সিমাম পাবেন না। এটার কারণ কি? কারণ চুরাশি কাউন্টের আর 80 কাউন্টের মধ্যে একটা ডিফারেন্স চলে আসে। যেমন 80 কাউন্টের একটা শাড়ি যদি আপনার 30,000 টাকার হয়, একটা তাঁতি বানাইলো 30,000 টাকায়, ওই শাড়িটাই আমি তাঁতিকে বললাম আমাকে চুরাশি কাউন্টে বানায় দাও, তখন তাঁতির নিচে পক্ষে 5 থেকে 7 হাজার টাকা বেশি, বা অনেক সময় ক্ষেত্র বিশেষে 10,000 টাকা বেশি নিবে শুধুমাত্র চুরাশি কাউন্ট দিয়ে বোনানোর জন্য। আবার সুতার দাম তো চুরাশির এক্সট্রা বেশি গেলই। তা এই হচ্ছে যে খরচাটা, এই খরচাটা সবাই নিতে চায় না, কারণ এখন সবাই একটু জামদানিতে কস্ট কাটিং করতেছে, যেহেতু কাস্টমাররা দাম কমানোর কথা বলতেছে, দাম কমান দাম কমান, তাকিরা নিজেরাই কস্ট কাটিং করতেছে বা নিজেদের লাভটা একটু বেশি করার জন্য কস্ট কাটিং আসতেছে, যে আমরা 80 কাউন্টের চুরাশির জায়গায় 80 ব্যবহার করে ফেললাম। এই হচ্ছে জামদানির একটা বিশেষ দিক, যে চুরাশি কাউন্টের শাড়িগুলো আপনি 50-40-এর নিচে পাবেন না। আবার এটার হাইয়েস্ট প্রাইস কত? লাখ, 1.5 লাখ, 2 লাখেও যদি জামদানি, 2 লাখের সচরাচর তো পাবেন না, লাখ 1.5 লাখ পর্যন্ত শাড়ি তো আপনি চুরাশি কাউন্টই পাচ্ছেন। আবার ক্ষেত্র বিশেষে অনেক সময় 80 কাউন্ট দিয়েও করতে হয়। কারণটা কি? 80 কাউন্টের শাড়িটা চুরাশি থেকে একটু হার্ড হয়, একটু ট্রান্সপারেন্ট, একটু মজবুত হয়। চুরাশি অনেক পাতলা, তো অনেক পাতলা হয়ে যায়, যেটা অনেক সময় শাড়ির স্থায়িত্ব নষ্ট করে, স্থায়িত্ব বা টেকসই জিনিসটা নষ্ট করতে পারে। 80-84, 80-84 অনেক জটিল একটা হিসাব। আপনারা যারা কাস্টমাররা, ব্যবসায়ীদের উপরই বিশ্বাস করতে হবে, কারণ সামনাসামনি আপনি কবে দেখছেন বা ওইটা কতটা চুরাশির অ্যাকুরেট ছিল বা কতটা ভালো তাদের ছিল, এই জিনিসগুলো এভাবে বোঝানো বা একুরেট করা সম্ভব না। এখন কাস্টমার যখন তাঁতির কাছে বা ব্যবসায়ীদের কাছে বিশ্বাস করে দেখতে যায়, ব্যবসায়ী আমরা বলি মিথ্যা কথা। আর আমরা যখন মিথ্যা কথা বলি তখনই আপনাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়, যে অমুক পেজে আমি গিয়ে 12,000 টাকায় চুরাশি কাউন্টের শাড়ি পেয়েছি, কিন্তু আপনি বলতেছেন ভাই 50-40-এর নিচে চুরাশি কাউন্টের শাড়ি নেই। এইটার উত্তর কি দেবো বলেন? বাস্তবতাটা তো আপনাদের বললামই যে 40-50-এর নিচে চুরাশি কাউন্টের শাড়ি পাবেন না। যদি কেউ 12,000, 15,000, 10,000 টাকা আপনাকে চুরাশি কাউন্টের শাড়ি দিতেছেন, তাকে আমাদের পেজের নাম্বার তো আছেই, বা তাকে বলবেন যে আমার নাম্বারটা দিতে, বা আমার নাম্বারটা তাকে দিয়ে দিবেন যে ভাই ইনি বইসা রইছে তোমার জন্য, তোমার যত শাড়ি আছে এই দামের, এই কাউন্টে, চুরাশি কাউন্টে, সব ওনারে নিয়ে দিয়ে আসো, আমি দরকার আমার জায়গা জমিন বেইসা তার শাড়ি সব কিনে রাখবো। কারণ ওই দামে ওই জিনিস অসম্ভব। কারণ অসম্ভব জিনিস যদি কেউ বলে, সেটা বলতেছে কিসের জন্য? হয়তো সে এক্সট্রা লাভের জন্য বা কাস্টমার অ্যাট্রাকশন করার জন্য, যে আমি অধিক কাস্টমার গ্রাব করব, কারণ হ্যাঁ এই জিনিসটা কেউ এই দামে দিতে সম্ভব না, আর জিনিসটাও সম্ভব না, তো আমি একটু মিথ্যাই নেই বললাম, কাস্টমার তো আসলো, কাস্টমার দিতে পারেন না নাকি, একবার তো নিচে আমি ওই লাভ নিয়ে আমার পকেটে আমি খুশি। আর যারা ভালো ব্র্যান্ড বা ভালো ব্যবসায়ী তারা কখনোই বলবে না। আর অনেকে আগে বলছে মিথ্যা কথা বা মিথ্যা তথ্য দিছে জামদানিতে, কিন্তু তারা এখন অনেকে যারা ভালোভাবে ব্যবসা করে বা ভালো একটু নাম আছে, তারা শুধরে গেছে, তারা এখন জামদানির কাউন্টটা প্রপার অ্যাকুরেট করে করতেছে, তাদের উল্টাপাল্টা বলে না। কিন্তু তার উল্টাপাল্টা কারা বলে জামদানিতে সব থেকে কাউন্ট? তাঁতি। আর এই জিনিসটা আপনারা বলবেন যে হ্যাঁ আপনারাই সব জানেন, তাঁতিরা কিচ্ছু জান না। ভাই ট্রাস্ট মি, তাঁতির থেকে উল্টাপাল্টা কাউন্ট জামদানিতে কেউ বলে না। এটার যদি আপনার কখনো বিশ্বাস না হয়, আপনি যে কোনো একটা, আর বেশি না, আপনি যে কোনো একটা দোকানে বা আমাদের দোকানে এসেন, আপনাকে আমি 60-80 যেটা মোটা সুতার, ওইটা আমি আপনাকে দেখাই দিব, বুঝাই দিব কি কি। ওইটা বুঝে গিয়ে আপনি যে কোনো তাঁতির কাছে ওইটা নিয়ে জিজ্ঞেস করেন, বা ওনার একটা যে কোনো ঘর থেকে শাড়ি দেখেন, দেখার পরে বলবেন ভাই কাউন্ট কত, আপনি তো মোটা সুতা চিনলেনই, নিশ্চিত আপনাকে 80-84 বলে দিবে যে আপনি এইটা 84 কাউন্ট, 80 কাউন্ট। এই হচ্ছে তাঁতিরা। এখন এই জিনিসটা, ওই যে বললাম না যে এই জিনিস যদি আমরা প্রকাশ করতে যাই, সবাই বলবো আরে ভাই আপনারা তো ব্যবসা, আপনারা তো বলবেনই, তাঁতিরা না জানলে কে জানবে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এমন, জামদানির বাস্তবতা অনেক আলাদা, জামদানির বাস্তবের সাথে একটু আলাদাভাবেই চলে। জামদানির অনেক অনেক দিক আছে, যেমন তাঁতি আবার অনেক ব্যবসায়ী, ম্যাক্সিমাম ব্যবসায়ী ভাই কাউন্ট নিয়ে প্রচুর উল্টাপাল্টা। কারণ তার কথা হচ্ছে আপনি একটু বেশি কাউন্ট শুনলেই আপনার শ্রুতিমধুর মনে হয়, একটু ট্রাস্ট বিল হয় যে না কাউন্টটা ভালো মানে শাড়িটা ভালো হবে,
তা ওই জায়গাটায় আঘাত করে সবাই বিশ্বাসে। তো রাজনূরকে যারা চেনেন তারা হয়তো জানেন, গত 8 বছর পার হয়ে গেছে, এপ্রিলে আমাদের 8 বছর শেষ, 9 বছরে 15 দিচ্ছে। এখন পর্যন্ত কেউ বলতে পারবেন আমরা কাউন্ট নিয়ে কখনো মিথ্যা কথা বলছি? এই হচ্ছে রাজনীতি। কাউন্ট নিয়ে আমাদের আমাদের কাউন্ট কেন, কোনো তথ্য নিয়ে আমরা মিথ্যা কথার মধ্যে যাই না। হ্যাঁ, আমরা প্রফিট করব, কারণ আমাদের একটা মার্জিন, যেটা আমরা খুচরা সেলার হিসাবে 10-15% থেকে আমরা 20-30% করতে পারি, সেটা সারি বেঁধে সেটা অবশ্যই আমাদের ব্যবসা করে আমাদের খরচ থাকে, অবশ্যই আমরা করব। কিন্তু কোনো মিথ্যা বলবো না যেটা কাস্টমারের ট্রাস্টে আঘাত আনে, বা ওই জিনিসটা পরবর্তীতে গিয়ে সে দেখে যে বা বাস্তবে ওই জিনিসের সাথে তফাৎ হয়। আমি 84 বললাম কিন্তু ওই জিনিসটা বাস্তবে আসে। সেই কাজটাই গত 9 বছরে রাজনীতি কখনো করে না, ইনশাল্লাহ করবেও না। তাঁতিরা কি সরাসরি ব্যবসা করতে পারে? যারা হচ্ছে বলতেছেন যে আমরা তাঁতির থেকে সরাসরি নিব, তাদের জন্য প্রশ্নটা আর কি, জিনিসটা আলোচনা করি একটু। তাঁতি সরাসরি চাইলে অবশ্যই ব্যবসা করতে পারে, কিন্তু সে কতটা বাস্তবসম্মত ভাবে করতে পারবে সেটা নিয়ে একটু আলোচনা করি। তাঁতিরা শুরু থেকে একটু শিক্ষিত কম থাকে, কারণ তারা একদম ছোটবেলা থেকেই জামদানির কাজে শুরু হয়, পড়ালেখার ওইভাবে ম্যাক্সিমাম তাঁতি সুযোগ পায় না। সাথে হচ্ছে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকে না যে সে অনেকগুলো শাড়ি ক্রয় করবে বা পুঁজি খাটাবে তারপর ব্যবসা করবে। এই হচ্ছে দুইটা। তারপরেও যদি কোনো তাতে একটু ভালো অবস্থায় হয়, সে তখন এইসব কয়েকটা ধাপ, যে জামদানির পাইকার, ব্যবসায়ী, এইগুলো ধাপ পার করে সরাসরি কাস্টমারের কাছে যাওয়া, ওই জায়গায় খুব টাফ, কারণ তখন তার মার্কেটিং করতে হবে। আর মার্কেটিং এর দিক দিয়ে তাঁতিরা একটু দুর্বল তো থাকবেই, প্লাস হচ্ছে একটা মার্কেটিং করা বা মার্কেটিং কস্ট, এগুলো খুব একটা সম্ভব জিনিস না যে খুব সহজেই করে ফেলবে। তা এর জন্য অনেক তাঁতি করে কি, কিছু তাঁতি করবে হচ্ছে কান্নাকাটি। এটা হচ্ছে একটা ভিডিওতে আপনারা তো দেখছেনই। কান্নাকাটি ওটা নিয়ে আমরা আলাদা আলোচনা করবো। এই ভিডিওতে আমি এখানে হয়তো টানবো না, বা হয়তো লাস্টের পরে আপনার ওই পরের পার্টে এই ভিডিওটি শেষে হয়তো পেতে পারেন। তারা যখন এই কান্নাকাটি এটা করবে, কিন্তু তারা প্রপার যে মার্কেটিং ওইটা করে কখনো আসতে পারবে না। তারা করতে হবে কি, যে তাদের সচ্ছলতা ওইগুলো দেখাবে, প্রভার্টি যেটা বলে গরিবি সেইটা দেখাবে, বা এগুলি। এছাড়া তাদের নর্মালি মার্কেটিং করে, কারণ মার্কেটিং এর কষ্ট অনেক থাকে, এটা যারা মার্কেটিং এর সাথে যুক্ত আমাদের আপুরা তারা হয়তো বলতে পারবেন। প্লাস হচ্ছে যারা তাতে তারা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলেও যেতে পারবে না। জামদানি এখন কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে অনেকটা আগাই যাচ্ছে। বহির্বিশ্বে জামদানির চাহিদা প্রচুর পরিমাণে বাড়তেছে। বহির্বিশ্বের জিনিসগুলো ম্যাক্সিমাম তো কাস্টমার ডিলিং বা অনেক কিছু ইংরেজিতে করতে, যেগুলো সরাসরি তাঁতিদের একটু সম্ভব হয় না, বা এটা নর্মালি সম্ভব নাও। অনেক অনেক এমন জিনিসে বাধা আসে যেগুলো সরাসরি তাঁতি পারবে না। প্লাস হচ্ছে ব্র্যান্ডিং, যেগুলো অনেক ধারণার বিষয়, অনেকের দ্বারস্থ হইতে হয়, অনেক করখোটা পুরাইতে হয় ব্র্যান্ডিং এর জন্য। প্লাস হচ্ছে কাস্টমার সার্ভিস, কারণ তাঁতিরা সে নিজের তাঁতের কাজ করবে না, আপনার সাথে কথা বলবে, আপনাকে সার্ভিস দেবে। আর যখন সে ব্যবসা করবে তখন তো শুধু আপনি থাকবেন না, আপনার মতো আরো 100-1000 কাস্টমার থাকবে, তখন সে কিভাবে সেটা সম্ভব করবে? তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আফটার সেল সার্ভিস। আফটার সেল সার্ভিস কিন্তু জামদানিতে বা যে কোনো ব্যবসায় একটা ভালো যে আপনি একটা জিনিস, আমি একটা পণ্য আপনাকে সেল করলাম, সেল করার পরে সেই পণ্যটা একটা সমস্যা হলো, আমি রিটার্ন আনা, বা সেই পণ্যটা নিয়ে আপনার কোনো তথ্য জানার থাকলে আমি সেটা জানাইলাম, বা কোনো একটা ইস্যু হইলে সেইটা সলভ করা। একটা তাঁতের ধারণা জ্ঞানগুলো একটু সীমিতও থাকে। তা এত কাস্টমার ডিলিং করে সে এই আফটার সেল সার্ভিস এগুলো করতে পারবে না। আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি আফটার সেল সার্ভিস বা এগুলো আমার দরকার নেই, আমি তাদের থেকে কমে শাড়ি নিব, কিন্তু এটা শুধুমাত্র আপনার জন্য না। জামদানিটা হাজার হাজার এমন জামদানি প্রেমী আছে, বাহিরের লোক আছে, ইন্ডিয়া থেকে আমাদের হাজার হাজার আপুরা শাড়ি নেয়, যারা ইন্টারন্যাশনাল লেভেলে বা একটু হাই প্রোফাইলের কাস্টমার আছেন যারা জামদানি শাড়ি নেয়। তাদের সাথে যখন ডিলিং গুলো খারাপ হবে, তখন কিন্তু তারা ওই ইচ্ছাগুলো নষ্ট করে ফেলবে জামদানির থেকে। কারণ তাদের কাছে হাজার হাজার অপশন আছে, কাতান, গাদোয়াল, হাজার হাজার এমন তন্তু, হাজার হাজার অপশন আছে যেগুলো তারা নিতে পারে। তারা দেশি পণ্য এটাকে সাপোর্ট করার জন্য আসে। কারণ এটাকে সাপোর্ট শুধুমাত্র তাদের দ্বারা সম্ভব হবে না, এটার জন্য আপনার শিক্ষিত লোকের প্রয়োজন হবে, প্লাস ভালো ব্র্যান্ডিং এর, ভালো ইনভেস্ট, অনেক অনেক জিনিসের প্রয়োজন হবে, সেল সার্ভিস,
অনেক কিছু। আমাদেরই আজ পর্যন্ত আমরা 8 বছর ধরে কাজ করতেছি, আমাদেরই আফটার সেল সার্ভিস বা কাস্টমার সার্ভিস ওই হাই লেভেল আমরা নিতে পারি নাই 8 বছর ধরে। তো একটা তাতে এসে 2 মাসে 1 মাসেই করে ফেলবে, অসম্ভব এই জিনিসগুলি। তাই এই বিভিন্ন জিনিসগুলো নিয়েই হচ্ছে যে তাঁতিরা সরাসরি যেতে পারে না, যেতে পারবে সে, কিন্তু সে যাওয়াটাও আরো কাস্টমার বা ব্যবসার জন্য ক্ষতি হবে। কারণ তারা এসে প্রথমে দেখো তাদের প্রপার্টি এগুলো দেখাবে, মানে এগুলো হয়তো আপনার ইমোশনে কাজ করবে, কিন্তু যারা বাহিরের বায়ার বা অন্যান্য ভালো ব্র্যান্ডগুলো তারা কিন্তু ইমোশন দেখতে যাবে না। তারা হচ্ছে জিনিসটা দেখবে আমি কেমন সার্ভিস পাচ্ছি, আমি কেমন বিজনেস জিনিস পাচ্ছি, সবকিছু এইগুলা দেখবো। তা একটা ভালো জিআই পণ্য আমাদের, এতটা কষ্ট করে আমরা জিআই পণ্য হিসেবে এটা স্বীকৃতি নিছি, এই জিনিসটা এভাবে হেলায় ঢেলায় নষ্ট করার মতো জিনিস না। এটাকে একটা প্রপার ভাবে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, বা এই জিনিসটা শত বছর আরো টিকিয়ে রাখার কাজ। লাখ টাকার জামদানির গল্প তো আগেই বললাম। এবার আসি যে জামদানির এত দাম কেন হয়। অনেকেই বলেন যে জামদানির এত দাম, এটা কি সোনা দিয়ে বানানো, বা এটা কি রূপা আছে, এটা কি ডায়মন্ড দেন, জামদানির এত দাম কেন? আমরা অনেক অনেক ভিডিও, শুধু আমরা না, হাজার হাজার অনলাইনে ভিডিও পাবেন জামদানি তাতে কিভাবে তাঁতিরা বুনতেছে। আমি তাও একটা ভিডিওতে হয়তো আপনাদের স্পষ্ট করে বুঝিয়ে বুঝিয়ে দিব, কাল পরশু একদিনের মধ্যে চেষ্টা করব। জামদানিতে মূলত খরচাগুলো কোথায় কোথায় আসে, দাম কেন হয়। জামদানির কিন্তু সুতা বা এগুলোর দাম একদম মাহামুরি একটা এভারেজ একটা 10,000 টাকা দামের শাড়ি আমরা দাম ধরি। 10,000 টাকার যদি শাড়ি ধরি, ওই শাড়িটার কিন্তু সুতার দামে গিয়ে 27,000 টাকা হয় না, সুতার দাম হয় মাত্র 1,500-2,000 টাকার মধ্যে। তা যখন 1,500-2,000 টাকার মধ্যে এটা সুতার দাম হইলো, বা এত টাকা নাও যেতে পারে, একটু কম বেশি আমি এভারেজে বলতেছি, জিনিসটা অ্যাকুরেট ভাবে আমি লেখা রাখি না বা বলবো না। তাই 1,000-2,000 টাকা গেল সুতার খরচ, তারপরে আরো একটু এক্সট্রা খরচ 2-4-500, ধরুন 2,000 টাকাই গেল তার এক্সট্রা সবকিছু খরচ। বাকি খরচটা সম্পূর্ণ পায় হচ্ছে তাঁতিরা। সেটা কিভাবে পায়? তার মজুরি হিসেবে। আর এমন না যে শুধু একটা তাঁতি গিয়ে 8,000 টাকা নিয়ে নিচ্ছে, 10,000 টাকা 10,000 নিয়ে যাচ্ছে, তেমনও না। একটা জামদানির পিছনে দুইজনে কাজ করে, এক হচ্ছে মূল তাঁতি, যার হচ্ছে মাথায় সম্পূর্ণ ডিজাইন, সে জিনিসটাকে গাইড করে এবং নিজে পাশে থেকে সম্পূর্ণ জিনিসটা প্রপারলি শেষ পর্যন্ত নিয়ে যায়, সে হচ্ছে তাঁতি। এবং তার সাথে একজন থাকে হারকিত বলে জামদানিতে, বা শুদ্ধ ভাষায় বা শুদ্ধভাবে বলতে গেলে সারেগের। এই দুইটা লোক মিলে কাজ করে, এবং দুইটা লোকের স্যালারি বা টাকার অংশটা কেমন থাকে, হারকিত মোটামুটি 20-30% পায়, বাকি যে 60 বা 70% এই টাকাটা নেয় হচ্ছে তাঁতি। একটা শাড়ির 2,000 টাকায় গেল খরচ, সুতা বাবদ বা এক্সট্রা খরচ, বাকি যে 8,000 টাকা থাকলো 10,000 টাকার দামের শাড়ির, ওইখান থেকে 5 বা 6,000 টাকা নেয় তাঁতি, 2,000 টাকা বা 3,000 টাকা নেয় শাড়ি নিতে। এরকম হচ্ছে ডিভাইড হয় শাড়িটা। তা এই যে 10,000 টাকার জিনিসটা, তা আপনি তো দেখলে বলবেন যে ভাই এত দাম কেন? 10,000 টাকা ভাই কোনো মেশিন বা কোনোভাবে ইয়ে আসে নাই, কিন্তু তাও 10,000 টাকা মজুরি নিয়ে গেছে তাঁতিরা। জামদানির সর্বনিম্ন যে শাড়িগুলি 2,500 টাকা, 2,700 টাকা, 3,000 টাকা বিক্রি হয়, ওইগুলার মজুরি কত নেয় তাঁতিরা জানেন? টোটাল তাঁতির থেকে আমাদের কাছে আসা পর্যন্ত 2,200 টাকা মজুরি যায়। 2,200 টাকার মজুরি, আপনারা তো বলবেন এত দাম কেন, কিচ্ছু তো তাঁতিরা হাতেই তো কাজ করে। 2,200 টাকা তারা নেয়। তো 10,000 টাকা যখন তাঁতির মজুরি, সেই জিনিসটা আপনি এসে 10,500 টাকা অনলাইনের মতো প্ল্যাটফর্মে, খোলা প্ল্যাটফর্মে বিক্রি করলেন, ওই তাতে কি পরবর্তী শাড়িতে ওই দামটা আর পাবে? কেন পাবে না? কারণ হচ্ছে যে মহাজন থাকলো বা কাস্টমারই, ওই যে আমি আগেও বলছি যে আপনার যে প্রতিবেশী, সে এসে বলবে যে ভাই উমুক আপায় তো আপনার থেকে 10,000 টাকা নিছে, 10,500 টাকায়, আমার থেকে আরো 500 কম নেন। নিলাম আপনার থেকে আরো 500 কম, আমার কোনো লাভ নাই, তাতে 10,000 10,000। কিন্তু পরে আপনার দেখা দেখি আরো এক আপায় বলবে, বা অনলাইনে দেখা দেখি যে ভাই 10,000 টাকা আরো 500 আমার থেকে কম নেন। তার 500 যখন আমি কম নেবো, তখন কি আমার পকেট থেকে আমি দিব? অবশ্যই না। তখন আমি তাঁতিকে বলবো যে এই শাড়ির দাম কমে গেছে, আরো 500 কম রাখো, এই শাড়ি আর এই দামে বিক্রি হচ্ছে না, কম রাখতে হবে তোমার। এই হচ্ছে জিনিসটা এমন ভাবে চলে। এটা যে আপনারা দাম কমান, দাম কমান, দাম কমান, জামদানির দাম এখন সব থেকে ইতিহাসের বলতে গেলে আপনারা কম দামে পাচ্ছেন, যারা কাস্টমার আপনারা নিচ্ছেন সব থেকে কম দামে পাচ্ছেন, এবং তাঁতিরাও সব থেকে বেশি দাম পাচ্ছে। মধ্য যারা ব্যবসায়ী, রিসেলার, মহাজন, তারা প্রচুর কম লাভ করতেছে। আরো 10, 5, 7, 10 বছর আগে যে এই পরিমাণে লাভগুলো হইতো, ওই লাভ এখন স্বপ্নেও কেউ দেখতে পারে না।
এখন প্রচুর, সত্যি অর্থে প্রচুর কম লাভে বিক্রি হচ্ছে জামদানি, কিন্তু আপনারা কমে পাচ্ছেন, তাঁতিরা বেশি পাচ্ছে দামগুলি। কিন্তু মধ্যে যারা আছে তারা খুবই কম লাভে। এখন তাদের যে অল্প একটু লাভ আছে সেটাও যদি আপনারা কিনে নেন বা তাদের করতে দেবেন না, আপনারা অবশ্যই করতে পারেন এই জিনিস, কিন্তু দিন শেষে তখন গিয়ে তাঁতিরাই কাটবে, এই ব্যবসা ধ্বংস হবে, এই জামদানি চলে যাবে, এই জামদানি আর থাকবে না। কারণ মহাজন না টিকলে তাঁতিকে আর্থিক সাপোর্ট করার লোক নাই। তাঁতিকে আর্থিক সাপোর্ট না করলে সেই তাঁতি তখন জামদানি বাদ দিয়ে অটো চালাবে। এই হচ্ছে অপশনগুলি, তাই এই অপশনগুলি আপনাদের উপরই ছাড়া ভালো হবে। কি আপনারা কিভাবে দেখেন, আপনাদের কি মনে হয়? জামদানির মধ্যে যারা আছে তারা খুব এখন লাভ করতে পারে না। একটা নর্মাল আরো একটা হিসাব বুঝে আপনাদের, যে হিসেবে আমরা এখন 10,000 টাকা তাঁতিকে মজুরি দিই, ওই হিসেবে অনলাইনে সর্বোচ্চ 12-12,500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিন্তু ওই জিনিসটা আরো 10 বছর আগে বা 5-7 বছর আগে 15, 20, 25, 30 হাজার পর্যন্ত বিক্রি হতো। কিন্তু এখন 10,000 তাঁতি মজুরির জিনিস 12,000, 12,500 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু ওই জিনিসটা যখন আপনি 10,500 টাকায় 10,000-এ নিয়ে আসবেন, তখন তাঁতি টিকবে না। আমরা টিকবো না, আমাদের সমস্যা, আমাদের পাইকার আছে, আমরা যে কোনো এদিক সেদিক মিলে আমরা চলতে পারবো, আমাদেরটা হয়তো যাবে না, আমরা 500 টাকা লাভেও আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা তখন, আমরা না সবাই, ওই আপনার কাস্টমারে গিয়ে তখন তাঁতিদেরই প্রেশার দিবেন, ভাই আরো 500 কম রাখেন, আরো 1,000 কম রাখেন। আমরা বাঙালি জাতি বা আমরা যারা কাস্টমার আছে, আমরা খুবই, ওই যে একটা অনলাইনে কথা আছে যে বাঙালি জাতি প্রচুর কিউট, আমরা তা সত্যি আমরা প্রচুর কিউট। আমরা এই জিনিসগুলো যত কমে পাবো ততই গিয়ে কমেই করি। অন্য একটা উদাহরণ দেই, যার পেজের নিয়ে এত আলোচনা হইলো মধ্যে, তার পেজেরই একটা কথা। তার পেজে একটা শাড়ি দেখলাম, ওই শাড়িটা হচ্ছে সে নাকি এত কমে দেয়, এত কমে দেয়, 14,000 বা 15,000-এর দাম দিছে। ওনার পেজে গিয়েও ভাই লিখতেছেন যে ভাই এটা অনেক বেশি দাম হয়ে গেছে, এটার দাম তো বেশি। তো এটা আপনারা কোনো সময় কমে খুশি হবেন না বা কমে চলবেও না আপনাদের। আপনারা প্রচুর কেউ, প্রচুর কেউ আপনাদের জন্য আর কি, কি বলে, আগে যেমন চলতো না যে চেহারা দেখে জামদানির দাম রাখতো আগের দোকানদারিরা। আমার এক কাস্টমার আমাকে একবার একটা ছবি দিয়েছিল, উনি 32,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে। ওই শাড়িটা হচ্ছে আমাদের মজুরি নিয়ে তাঁতিরা 9,500 টাকা, এবং আমরা পেজে এখন ওইটা বিক্রি করতেছি 11.5, 12.5 এই দামে। এখন বুঝেন যে আগের যুগ আর এখনকার যুগ কোথায় আসছে। তারপরেও আপনারা খুশি না। আপনাদের যদি তাতে যেটা 10,000 দিয়ে দেয় না মজুরি নেই, ওইটা যদি আপনাদের এনে আমরা 5,000 টাকা বলি, তাও আপনি বলবেন 4,000 হইলে দেন, নয়তো আমি নিব না, আপনারা বেশি চাচ্ছেন। এই হচ্ছে আমরা বাঙালি জাতির বা জামদানির কাস্টমার। এগুলো তো নিয়ে শুধু শুধু তর্ক বিতর্ক এগুলোই বাড়বে, এগুলো কোনো সময় সমাধান হবে না। কিন্তু যদি আপনারা সত্যি বলতে সমাধানের দিকে আগান যে না ভাই, তাহলে সমাধান, জামদানির ব্যবসার সমাধান কি, জামদানিটা কিভাবে ঠিক হবে, এটার সত্যি বলতে সমাধান হচ্ছে একটা পার্সেন্টে গিয়ে লাভ থাকা উচিত সবার। কারণ ওই যে আগে বললাম না যে সকল ব্যবসায়ী টিকতে হবে, মহাজন টিকতে হবে, নয়তো জামদানি টিকবে না, তাতে টিকবে না। এখন জামদানি যদি টিকাতে চান, সবারই একটা পর্যাপ্ত পরিমাণে লাভ থাকা লাগবে। যেই জিনিসটা আপনার 10,000 দিয়ে বানানো হয়, ওই জিনিসটা মোটামুটি 10 থেকে 12, 13, 15, 20, 30%-এর মধ্যে একটা লাভ আপনার ধরতে হবে। এটা কাস্টমার হিসেবে আপনি ধরে নেন, আপনার জন্য সুবিধা হবে, লং টাইমে জামদানি আপনি পাবেন। হয়তো এক সময় গিয়ে জামদানির জন্য হাহাকার লাগবে, বা তাঁতি কমে গেলে তখন ওই 10,000 জিনিসই, তাঁতি কমলে ওই জিনিস 15,000-এও বানিয়ে নিতে পারবেন না। এই হচ্ছে বাস্তব উদাহরণগুলি। কারণ তাতে যখন এর আগে আমরা দেখছি না, যখন হঠাৎ করে তখন জামদানির দাম বাইরে গেছিল, যখন কোভিড এর আগে তাঁতিরা মোটামুটি সব চলে গিয়ে অটো চালানো শুরু করলো, তখন যেই শাড়ি আমরা 6,000, 5,000 দিয়ে নিতাম, ওই শাড়ি আমাদের 8,000 দিয়ে বানানো লাগতো। কারণ তাঁতি সংকট ছিল, তাঁতিরা বুনতো না শাড়িগুলো। এই জিনিসগুলো আপনারা হয়তো এভাবে বুঝতেছেন না যে কতটা ক্ষতি হবে ভবিষ্যতে। যারা হচ্ছে কমে বিক্রি করতেছে তাদের এখন জামদানি তো, যে সিন্ডিকেট সিন্ডিকেট বইলা কান্নাকাটি করে, সিন্ডিকেট থাকলে সে কমে বিক্রি করতে পারতো না, সিন্ডিকেট গিয়ে তার ঘাড় মটকায় ধরতো, যেটা অন্যান্য ব্যবসায় ধরে, যে তুমি ব্যবসা করতে পারবে না, তোমার ব্যবসা বাদ, এইসব ঘাড় মটকায় ধরতো, যেটা জামদানিতে সম্ভব না। কিন্তু ব্যবসা টিকাতে হলে কাস্টমারদের উচিত যে তাঁতিকে ন্যায্য মূল্য এবং এই ব্যবসার সাথে যারা জড়িত তাদেরও একটা পার্সেন্ট দিয়ে শাড়িগুলি কেনা। যদি এটা না কিনেন, এই ব্যবসা টিকবে না। হয়তো যার সাথে আপনারা সাপোর্ট দিচ্ছেন তার কাছেই যাবে। ওই সে, এই জায়গায় আর একটা কথা বলি, সে তাঁতি,
যিনি ভিডিওতে এসে কান্নাকাটি করছে, এই পরিচয়ই তো কান্নাকাটি করছে যে আমি তাঁতি, আমার পিছনে আমার উপর সবাই জুলুম করতেছে। তো এই জায়গায় কিছু একটা আপনাদের ক্লিয়ার করি বিষয়টা যে কি হয়েছে বা কি ছিল। একটা প্রথমে বিষয়, যখন সে তাঁতি হবে সে কখনোই ব্যবসায়ী এত শাড়ি নিয়ে আসতে পারবে না। সে পুরো জামদানি থেকে শাড়ি কিনে। যত তাঁতি আছে ম্যাক্সিমাম শাড়ির তাঁতি এখন তার কাছে পাবেন, কারণ সে কিনে। সে তাঁতি নয়, সে ব্যবসায়ী। এবং সে যদি তাঁতি হইতো তার কাছে কখনোই আপনি 1 2 3 পিসের, কারণ সে তার বাবা, তার ভাই হয়তো 3 4 জন মিলেই বুনলো। 3 4 জন মিলেও যদি সপ্তাহ শেষে 2 জন মিলে একটা শাড়ি বানাতে পারে, তা 4 জন মিলে 2টা শাড়ি বানাবে। সে কখনো 200 শাড়ি স্টক আপনাকে দেখাইতে পারবে না। এই হচ্ছে একটা কথা, যে সে তাঁতি নয়, সে ব্যবসায়ী। কারণ যারা মধ্যভোগী নিয়ে যে সিন্ডিকেট ভাঙা দিলাম, সিন্ডিকেট ভাঙা দিছে, যদি জামদানিতে সিন্ডিকেট থাকে সে সিন্ডিকেটের একটা পার্ট। কারণ সেও মধ্যভোগী, সে সরাসরি নিজের শাড়িগুলো, নিজের বোনা শাড়িগুলি আপনাদের কাছে বিক্রি করতেছে না, সে সকল তাঁতির শাড়ি কিনে বিক্রি করতেছে। তা সে হচ্ছে মধ্যভোগী, সে সিন্ডিকেটের একটা অংশ যদি জামদানিতে সিন্ডিকেট থাকে, এবং সে হচ্ছে সেইটার পার্ট, সিন্ডিকেটের। সে তাঁতির পার্ট না। এই হচ্ছে গেল সেটা। বাকি হচ্ছে সে কান্নাকাটি করছে একটা জিনিস নিয়ে, যে আমার টয়লেট নাই, আমার অবস্থা খারাপ, এই সেই অনেক বিষয় নিয়ে, যেটা দেখে অনেকেই হয়তো দুঃখ প্রকাশ করছেন, কান্নাকাটি করছেন। ভাই, আপনারা দেখলেই কি সবকিছু বিশ্বাস করে ফেলেন? তাহলে হয়তো আপনাদের এই ব্যবহারের জন্যই হাজার হাজার লোক এসে এমন কান্নাকাটি, বিভ্রান্ত তথ্য নিয়ে, বিভ্রান্ত জিনিস নিয়ে কান্নাকাটি করবে, যে জিনিসটা আপনাদের সিম্পথি গেইনের জন্য। তার কাছে তার পেজ তো আপনারা ফলো করেন, তার পেজে বা তার লাইভ গুলোতে একটু খেয়াল করেন, 3 4টা আলমারি দেখা যায় সবসময়, এবং তার কাছে অনেক কালেকশন দেখা যায়। 3 4টা আলমারিতে জামদানিতে যদি আপনার শাড়ি থাকে, এমন বড় বড় আলমারিতে, তাহলে সেই জায়গার অঙ্কটা কত হইতে পারে সর্বনিম্ন জানেন? 50 লাখ থেকে 1 কোটি বা এর উপরে। 4টা আলমারিতে যদি আপনি 3 4টা আলমারিতে শাড়ি রাখেন, 3 4টা আলমারিতে তার কাছে যখন শাড়ি আছে, সেই অঙ্কটা অবশ্যই একদম সর্বনিম্ন আমরা ধরলে 50 লাখ টাকার উপরে তার কাছে শাড়ি থাকে। তা যদি 50 লাখ টাকার উপরের শাড়ি তার কারো কাছে থাকে, সে কি একটা ভালো টয়লেট করতে পারে না? এই প্রশ্নটা আপনাদের কাছে, আপনারা এটার উত্তর দিবেন যে সে কি টয়লেট করতে পারে, বানাতে পারে কি না পারে, এত টাকার পুঁজি থাকার পরেও। এখন সে যদি না বানায়, সেটা তার উপর, যে না আমি বানাবো না, আমার সিম্পাথি দরকার, আমি তাতেই সবাইকে দেখাতে হবে আমার কিচ্ছু নেই, আমার থেকে শাড়ি কিনেন, সেটা তার মার্কেটিং স্টার্ট, সেটা তার ব্যাপার। কিন্তু সে বানাতে চাইলেই অনায়াসে পারতো। আরো একটা প্রমাণ বা কথা আপনাদের বলি, সে যেই ঘরটা থেকে লাইভ করে ওই ঘরটা কিন্তু ওয়াল ঘর, নিচে হচ্ছে ওয়াল, ছাদটা হচ্ছে টিনের। এই ঘরটাও কিন্তু তাঁতি পরিবারে খুবই একটা টাফ জিনিস, কিন্তু তার সেটা নিজস্ব আছে এবং সে নিজে করা, তা ওই জিনিসটাও কিন্তু একটা খুব কম জিনিস না, অনেকটা। তা ওই জিনিসটা যে করতে পারে, সে একটা ভালো টয়লেট বানাতে পারে না। এই অনেক কথা। প্লাস হচ্ছে আরেকটা আপনাদের প্রমাণ দেই, তার বাড়িতে তাদের আব্বু যিনি আছে, তার নিজস্ব জায়গায় বিল্ডিং করা হচ্ছে। সেটা হচ্ছে মোটামুটি 5 তলা ফাউন্ডেশন হয়তো দেয়া, এবং জায়গাটা হয়তো 3 4 শতাংশের উপরে হবে। 3 4 শতাংশের উপরে একটা জায়গা নিয়ে বিল্ডিং করা হচ্ছে। অলরেডি সিঁড়ি প্লাস হচ্ছে নিচের সবকিছু ডান, ভিমও ডান, উপরের একতলার ছাদ ঢালাইটা বাকি আছে। আমি এই জায়গায় হয়তো আপনাদের ছবিটা এখন দিয়ে দিব। এই হচ্ছে তার বাড়ি করা হচ্ছে। তা বাড়িটা যদি করা হয়, তার কাছে যদি হয়তো আপনারা এখন জিজ্ঞেস করেন, কারণ এই জিনিসগুলো সেদিনকে আমরা গেছি, তখন হয়তো সেই জিনিসটা এখন হাইড করতে পারে। কারণ জিজ্ঞেস করলে হয়তো বলবে যে তার অন্য ভাইরা, তা আমরা যতটা জানি তারা 4 ভাই, 2 ভাই দেশে থেকে তাঁতের কাজ করেন, 2 ভাই বাহিরে থাকেন। তো বাহিরে থেকে ভাইরা যদি এই কাজ করেন, অবশ্যই তারা সাপোর্ট করতেছে তাদের মাধ্যমে, কারণ তারা তো আর বাহির দেশে এসে করতেছে না, তাদের সাপোর্টে করতেছে। তো তার মানে হচ্ছে ফ্যামিলি সবাই একত্র। ফ্যামিলি যখন একত্র থাকে, তখন কি সেই জিনিসটা তার ভাইরা নিজেরা করতেছে, তাদের কিছু করে দিচ্ছে না, তাদের একটা ভালো ওয়াশরুম করে দিচ্ছে না, বা ওই ঘরটা বাপের জায়গায় ই করে করতেছে, তো বলতে পারে ভাগাভাগি করা হয়েছে। ভাগাভাগি করলেও ভাই, ভাগাভাগি করলে ভাইরা এসে নিজেরা করতো, আপনাদের দায়িত্ব দিয়ে করাইতো না, বা আপনার আব্বুর দায়িত্বে সেটা করা হইতো না। প্লাস হচ্ছে এই জিনিসটা তো তাদের মন্তব্য, আমরা বললাম যে তারা এই জিনিসটা বলতে পারে, কিন্তু এলাকাবাসী যাদের কাছে আমরা জিজ্ঞেস করা হয়েছে, তার একজন নানি আছে, তার কাছে আমরা জিজ্ঞেস করা হয়েছে, হয়তো আমি এই জায়গায় দিয়ে দিব এখন। 2 জনের কাছে বা কয়েকজনের কাছে আমরা জিজ্ঞেস করছি, তারা ম্যাক্সিমাম সবাই বলতেছে যে বাড়িটা তারা নিজেরা করতেছে, তার বাবা সে তারা মিলে করতেছে, তারা সবাই থাকার জন্য। এখন হচ্ছে বিষয়টা আপনার কাছে, যে যার কাছে হচ্ছে 5 তলা বাড়ির ফাউন্ডেশন দিয়ে তারা 1 তলার ছাদ পর্যন্ত চলে গেছে, তারা এসে কড়াই দেখানো, টিনের ঘর দেখানো, বা আমার টয়লেট নেই ভালো,
এই জিনিসটা কতটা হাস্য জিনিস বা কতটা দুর্ভাগ্য আমরা যে এই জিনিস আমরা বিশ্বাস করতেছি। কারণ প্রমাণ ছাড়া যদি আপনারা কোনো কিছু বিশ্বাস না করে অন্য লোকদের এসে এমন গালি থ্রেড এগুলো দিতে থাকেন, এই জিনিসগুলো কখনোই কাম্য নয়। আপনারা যারা তাদের পেজের সাপোর্টার, ম্যাক্সিমাম পেজে পেজে গিয়ে তাদের অকথ্য জিনিস বলতেছেন, অনেক খারাপ জিনিস বলতেছেন, এবং কি অনেকে তাদেরকে থ্রেড দিচ্ছেন যারা হচ্ছে সেই কি বলে তার মতোই একটা মধ্যভোগী। সে তো এখন তো সরাসরি তাতে নেই, সে এখন ব্যবসায়ী। ব্যবসায়ী মানেই তো আপনাদের ভাষ্যমত মধ্যভোগী। তবে মধ্যভোগী হিসেবেই যারা আছে তাদেরকে আপনারা থ্রেট পর্যন্ত দিচ্ছেন যে আপনাদেরকে জেলে পাঠাবো, আপনারা এই করতেছেন, তাদের বিষয়ে লেখালেখি করতেছেন। কারণ তাদের বিষয়ে বলা যাবে না কোনো। সে এসে কান্নাকাটি করে পুরো জামদানিকে একটা নাজুক অবস্থায় ফেলতে পারবে, কিন্তু তার বিষয়ে কেউ কিছু বলতে পারবে না। এই জিনিসটা কিভাবে হয়, কি হয় বলে? এই জিনিসগুলো আপনাদের উপরেই, যে আপনারা কিভাবে বিবেচনা করবেন, কিভাবে আপনারা আপনাদের জ্ঞান অনুযায়ী কাজ করবেন, এটা সম্পূর্ণ আপনার উপর। শুধু এতটুকু বলবো যে অনলাইনে যা দেখেন সেই জিনিসটা কখনোই বিশ্বাস করেন না। এই জিনিসটা সবকিছু সত্য হয় না। যদি সত্যই হইতে সবকিছু, তাহলে তাঁতি পরিচয়ে এসেও এক ব্যবসায়ী বা মধ্যভোগীর কান্না করাটা, এবং তার টয়লেট নাই, তার ভালো কোনো অবস্থা নাই, তাকে সবাই হুমকি দিচ্ছে, তার কখনো পাঁচতলা বাড়ির ফাউন্ডেশন দিয়ে বাড়ি করার কাজ চলতো না। এই হচ্ছে বাস্তবতা। এবং তার আপনার যে কোনো, যদি আপনার পরিচিত দুই চারটা তাঁতি থাকে যারা সত্যি অরিজিনালি তাঁতির কাজ করতেছে, তাদের জিজ্ঞেস করেন, তাদের অবস্থা ভাই খুবই ভালো, খুবই ভালো অবস্থায় সে আছে, কিন্তু সে সিম্পাতি নিচ্ছে শুধুমাত্র আপনাদের থেকে, যে আমি তাঁতি, আমাকে সাপোর্ট করেন, আমার কেউ নেই আপনারা ছাড়া, আমাকে সাপোর্ট করেন। বাকি হচ্ছে আরো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমাদের জামদানিপুরে দুই তিনজন তার সাথে দেখা করার জন্য যাওয়া হয়েছিল, যে সে কেন কান্নাকাটি করলো বা তার সাথে কে কি বলছে, কি হয়েছে। পুরা লাইব্রেরিতে আমার কাছে পুরা স্ক্রিন আর কি রেকর্ডিং আছে আমার কাছে। যদি কারো প্রয়োজন হয় বা কেউ প্রমাণ দেখতে চান, আমি সেটা আপনাদের দেখাই দিব। সেখানে তার কয়েকটা বক্তব্য ছিল, তাই কয়েকটা প্রশ্ন করা হয়েছে যে আপনি এমন কান্নাকাটি কেন করছেন। সে কান্নাকাটি কেন করছেন ওইটার প্রশ্নে শুধু একটা জিনিসই বলে বারবার, যে আমাকে নিয়ে অনেকে লেখালেখি করছে, তার মধ্যে একটা পেজের নাম বলছে, পেজের নামটা আমি না বলি, তার পেজের নামটা বলছে, সে পেজে কেন লেখালেখি করছে, সে কাউন্ট নিয়ে বা এই তথ্যগুলি উল্টাপাল্টা করে, যার জন্য সে লেখালেখি করছে, আর সেই বিষয়টা নিয়ে সে কান্নাকাটি। দ্বিতীয় একটা প্রশ্ন তার কাছে ছিল, আপনি কাউন্টের উল্টাপাল্টা গুলো কেন বলেন। সে, তার ভাই, সবারই একটা উত্তর ছিল, ভাই সবাই তো মিথ্যা বলে। তাকে তখন বলা হয়েছে, ভাই সবাই যদি মিথ্যা বলে তাহলে কি আপনিও বলবেন? এই প্রশ্নগুলো তাদের হচ্ছে ওই জিনিসটাই, যে তারা মিথ্যা বলবেই, তাদের কোনো ইয়া নেই যে সবাই বলতেছে তাই সেও মিথ্যা বলেই চালাচ্ছে। যারা হচ্ছে তাকেই বিশ্বাস করে ফেরেস্তা মানতেছেন, তারা বাকি তাদের উপর। আর যাদের এই কথাগুলো বিশ্বাস না হবে, তারা আমার কাছে আলাদা করে নক করেন, আমি প্রমাণ স্ক্রিন কি বলে রেকর্ডিং সেটা আপনাদের দিয়ে দিব, যেটা হচ্ছে ভিডিও রেকর্ড, আপনাদের দেখাই দিব। প্লাস হচ্ছে আর একটা জিনিস, সে বাড়িতে পাঁচতলা বা যে কোনো বড় একটা আকারে, আমি এই জায়গায় হয়তো ছবিটা দিয়ে দিব, সে বাড়ি করতেছে। তা বাড়ি করতেছে, এলাকাবাসী তাদের যারা ছিল তাদের যাদেরই জিজ্ঞেস করা হয়েছে, তারা সবাই হ্যাঁ ইয়াকুব ভাই করতেছে বা ইয়াকুব ভাইয়ের বাপে করতেছে, এই জিনিসটা বলছে। সবাই এলাকাবাসীর যারা আমরা জিজ্ঞেস করা হয়েছে সবাই বলছে সে করতেছে বা তার বাপে করতেছে। তা তারা যদি বিল্ডিং করতে পারে, এখন সে হয়তো বলতে পারে না আমরা করি না, আমার ভাইটি, অন্য কোনো ভাই আছে তারা করতেছে। তার এক ভাই আছে, সে হয়তো তার লাইভ আশেপাশে দেখা যায়, তার অবস্থা আপনারা দেখছেন, সে মোবাইল কেনার জন্য লাইভে হয়তো অনেক সময় বলে আপনারা শাড়ি কিনলে আমি মোবাইল কিনবো। তা এই কথাগুলো যখন তারা বলতেছে, তখন এসে বাড়ি করা, এমন একটা বড় হাইফাই করে একটা বিল্ডিং কাজ করা, ওইটা কতটুক বুঝতে পারি না, এটা আপনারাই বুঝবেন। বাকি হচ্ছে হয়তো আবার বলতে পারে যে তার অন্য ভাইয়েরা করতেছে এই বাড়ি, সে করতেছে না। তা বাড়ি ভাইয়েরা করতেছে, যদি তারা বাহিরেও থাকে তখন সেই জিনিসগুলো তো তারা করতেছে না, তার বাপ বা সে মিলে করতেছে বা তারা সাপোর্ট করতেছে। তো তারা যদি বাড়ি করে তার ভাইদের সাপোর্ট করে, তার ভাইরা কি তাদের একটু হেল্প করে না, যে একটা তোমাদের ওয়াশরুম করে দিলাম বা একটা ভালো কিছু করে দিলাম। বাকি যারা এলাকাবাসী ছিল সবাই বলছে যে বাড়ি সে করতেছে বা তার বাপে বা তারা মিলে করতেছে সবাই। বাকি হচ্ছে আপনাদের উপর ছাড়বো যে এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখবেন। এবং তাদের কাছে যখন আমরা কথা বলতে গেছিলাম, তাদের কয়েকটা প্রথমেই কথা ছিল ক্যামেরার সামনে তারা কোনো কথা বলবে না। কারণ ক্যামেরার সামনে কথা না বলার কারণগুলো কি সেটা হয়তো আপনারা ভালো বুঝবেন। তারা এসে ক্যামেরার সামনে লাইভ করে পুরো জামদানির
যত নিরীহ ব্যবসায়ী তাতে সবার বিরুদ্ধে অভিযোগ করে দিয়ে যেতে পারবে, কিন্তু তাদেরকে প্রশ্ন করতে গেলে বা জিজ্ঞেস করতে গেলে তারা ক্যামেরার সামনে কথা বলবে না। কারণটা কি? কারণ তাদের মধ্যে সমস্যাগুলো আছে, এবং যখন হচ্ছে যারা তার বাড়িতে যাওয়া হয়েছে দেখার জন্য বিষয়গুলো, তখন হয়তো তারা ওই জায়গায় ঘাবড়ে গেছে যে না, এই বিল্ডিং বা এইগুলো এলাকাবাসী তো সবাই বইলাই দিবে, ওই জিনিসগুলো প্রকাশ হবে, যার ফলে হয়তো তার মনের ভয় থেকে সে সেই জিনিসটা ইগনোর করতে চাইছে। এবং আমার কথাগুলো অ্যাগেন বলতেছি, যদি কারো বিশ্বাস না হয় আমার কাছে ভিডিও রেকর্ড আছে, যেটা প্রুফ মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এবং তাদের যখন ওই বাড়ি বা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়, তারা এক পর্যায়ে মারতে চলে আসে, এক পর্যায়ে পুরো মারতে, অল্প হইলে তারা হয়তো মারতো তাদের, যে তারা কেন আসছে। তাদের মধ্যে একটা মহিলা ছিল এবং একটা ছেলেও ছিল, দুজনই অলমোস্ট খুবই আক্রাসিক অবস্থায় ছিল। মহিলা আমাদের বারবার বলছিল যে আপনাদের মনের মধ্যে তো দুর্বল, এর জন্য ভিডিও করতেছেন। অবশ্যই আমরা দুর্বল ছিলাম, তাদের বাড়িতে গেছি, হয়তো ক্যামেরা না থাকলে তারা মারতো, এতটুকু হয়তো তাদের প্ল্যান ছিল, কারণ তাদের অনেক কিছু এই জায়গায় ফাঁস হচ্ছে, যেগুলো তারা চায়নি যে তারা ফাঁস হোক এই জিনিসগুলি। কারণ ভাই আমি এইসব অনলাইনে কান্নাকাটি করছি, আমার কিচ্ছু নাই, কিন্তু যখন পাবলিক দেখতে পারবে যে তার 5 তলা বাড়ি করার চিন্তা করতেছে, অলরেডি কাজ ধরে 1 তলা কমপ্লিট হচ্ছে, তখন তো এটা অবশ্যই একটা ক্ষতির সম্মুখীন, ক্ষতির জিনিস। তা ওই জিনিসটাই বারবার বলতেছিল যে তোমাদের মনের দুর্বল, আপনাদের মনের ভিতরে এর জন্য ভিডিও অন করতেছে। এটা দুর্বলতা কেন? এটা তো আরো ভালো, আপনাদেরও আমরা কি বলতেছি সবাই শুনুক, আপনারা আপনারা আমাদের কি বলতেছেন সবাই সেটা শুনুক, ওইটারই শুধু ইয়া ছিল। এবং একটা ছেলে ছিল, ওইটা হয়তো তার ছেলে বা ভাই এমন কিছু হবে, সে অলরেডি গালি শুরু করে দিছে যে ভিডিও কেন করবে বাড়ির ভিতরে এসে। বাড়ির ভিতরে এসে অবশ্যই আমরা পারমিশন নিতে চাইছি, আপনারা দেন নাই। আপনারা বারবার না, ক্যামেরার বাইরে যা জিজ্ঞেস করেন সব বলবো। এত দুর্বল কেন ভাই? আপনারা তো কোনো দোষ করেননি, আপনি গরিব, আপনার উপর সবাই অত্যাচার করছে, সবাই জুলুম করতেছে, তাই এটা তো আরো ভালো, আমরা আরো ওই জিনিসটা প্রকাশ করবো যে হ্যাঁ ভাই এটা সত্যি ওনার সাথে অন্যায় হয়েছে। কিন্তু আপনার দুর্বল কোথায় সেই জিনিসটা একটু প্রকাশ করেন। কেন আপনার এই দুর্বলতা যে আমি ক্যামেরার সামনে কথা বলবো না? এই হচ্ছে বাস্তবতা। এখন আপনারা দুর্বল হয়ে মানুষদের আপনারা মারতে চলে আসেন, সেখানে দুর্বল কে, আপনারা না অন্য ব্যবসায়ী বা আমরা? এটার উত্তরটা আপনারাই দিবেন, আপনারা যারা আছেন, যারা ভিডিও দেখছেন। আমি ভিডিও গুলাও দিয়ে দিতাম আপনাদের যে স্লাইড আকারে বা পাশে হয়তো দিয়ে দিতাম, কিন্তু আমি দেই নাই, কারণ এটা তাদের একটা পারিবারিক হয়তো পিকচার বা এই জিনিসগুলো শেয়ার করাটা হয়তো ঠিক হবে না। কিন্তু যদি কেউ দেখতে চান, যার কারো যদি বিশ্বাস না হয় যে সত্যি তার কি কি আছে এবং তারা এই ব্যবহার করছে কিনা, আমার কাছে উইথ প্রুফ পুরো ভিডিও আছে, অনায়াসে আপনারা দেখে নিতে পারবেন। যদি কারো বিশ্বাস না হয়, কোনো যে কোনো সময় আমাকে নক করেন, বা কোনো যে কোনো কেউ আমাকে নক করলে আমি দেখাই দিব আপনাদের। এই হচ্ছে বিষয়গুলি। এই তো, আর কি বলবো, এখন হচ্ছে বাকিটা সম্পূর্ণ আপনাদের উপরে, আপনারা কিভাবে নিবেন এই জিনিসগুলি, কিভাবে আপনারা জ্ঞানে কাজ করবেন। শুধু এতটুকুই আবার বলবো, যা দেখা হয় সবকিছুই সত্য না, আর যেগুলো সত্য হয় সবকিছুই দেখা যায় না। এখন যদি আপনাদের এই প্রমাণগুলো আমরা না শো করতাম, হয়তো অনেকে বিশ্বাসই করতেন না যে সে এমন ফেরেস্তা মানুষের এই এমন ভাবে নাটক করতে পারে। বাকি আপনাদের উপর, আপনারাই জাজ করেন। কি যেটা বলতেছিলাম, যে জামদানিতে এর সমাধান কি? এর সমাধান ওই একটাই, আপনাদের সবার সাথে সবাই মিলেই থাকতে হবে। রিসেলার, মহাজন, পাইকারি বিক্রেতা, দোকানদার, সবাইকে আপনাদের টিকিয়ে রাখতে হবে। এবং হ্যাঁ, ওই ক্ষেত্রে ওইটা করতে পারেন, আপনি কি দামাদামি আপনার মতো আপনি কইরা নেন। কারণ আমার পেজে 15,000 টাকা একটা শাড়ি ফিক্সড প্রাইস দিয়ে আপনি আমার থেকেই নেন, আপনি অন্য কোথাও সেম কোয়ালিটিতে গিয়ে আপনি যদি পান, আপনার অলওয়েজ ওয়েলকাম। এমন হাজার হাজার এখন পেজ তৈরি হয়েছে, আপনি যে কারো কাছ থেকে নিতে পারেন। একজনের কাছ থেকে কখনোই নেওয়ার চেষ্টা করেন না, অনেক জাস্টিফাই করেন, যার থেকে কমে পাচ্ছেন, ভালো পাচ্ছেন, তার থেকে নেন। কিন্তু এতটাও কমের দিকে যায় না যেই কমেটা একসময় কান্নাকাটি করা শুরু করে তাঁতিরা। কারণ এতটাও যদি কমে তখন আর তাঁতিরা টিকবে না। আমাদের এই সপ্তাহে প্রচুর যখন তাঁতি আছে, আজকেই আমাদের আরেকটা তাঁতি আসছিল, উনি হচ্ছে ছপাকরি বিক্রি করে, ছপাকরি শাড়িগুলি। ছপাকরি শাড়িগুলো তাঁতের বিল মজুরি কত জানেন? 2700 থেকে 3000 টাকা তাঁতিরা মজুরি নেয়। 2700 থেকে 3000 টাকা যখন মজুরি নেয়, সেই জিনিসটা যদি আমি এসে 3200 টাকা অনলাইনে বিক্রি করি, অবশ্যই আমি বিক্রি করতে পারবো, কাস্টমাররা কমে পাচ্ছে। কিন্তু দিন শেষে ওই জিনিসটার ক্ষতি কারা বহন করবে? হয়তো এই জিনিসটা স্লো হবে যারা অন্যান্য ক্রয় করবে, কারণ একটা
জিনিস আপনি বলতে পারবেন আমরা কিনে নিব, কয়জনে কিনবেন? ওই শাড়িগুলো বিক্রি করে প্রায় 150-200 তাঁতি হবে যে ওই শাড়িগুলো বানায়। এত শাড়ি আপনারা নিবেন না, তারা বাইরেও বিক্রি করতে হবে। তাই বাইরে যখন বিক্রি করতে যাবে তারা কেউ কিনবে না, যারা শোরুম ওনার আছে অন্যান্য বাইরে যায় ওই শাড়িগুলো তারা কিনবে না। তারা বলবে যে ভাই আমরা ওই শাড়ি 3200 টাকায় দেখছি, আপনার 3500 টাকা 3000 টাকা আপনারা চাচ্ছেন, তা আমরা নিয়ে কত বিক্রি করবো? 3200 টাকায় কাস্টমারে কিনতেছে। তা ওই দিন শেষে ওই শাড়িগুলোর চাহিদা ডিমান্ড কমবে, তাঁতের ডিমান্ড কমবে, বা ওই সাইডটা ধ্বংস হয়ে যাবে। এই ক্ষতিগুলো করেন না আপনারা, যেটা আপনারা করতেছেন বা কেউ না একজন করতেছে। তার কাছে অনুরোধ করব যে এই জিনিসগুলো থেকে সইরে আসেন। জামদানি সবার জন্য, জামদানি আমি এই জিনিসটা রিকোয়েস্ট করার মতো করতেছি, কারণ এটা আমি পার্সোনালি বলতে পারি না আপনাকে, কিন্তু এটা করলে আপনি হয়তো আপনার মতো আপনি বিক্রি করে চলে যাইতেছেন, বা আপনার জীবনমান আপনি ভালো হচ্ছে, এমনি তো আপনার হয়তো বিল্ডিং করতেছেন, ওইটা আলাদা বিষয়, ওটা পরে বলবো। কিন্তু আপনার তো আপনার জীবনমান ভালো করতেছেন, হাজার হাজার ব্যবসায়ী তাঁতি এদের জীবন ঝুঁকিপূর্ণ করতেছেন আপনি। এই জিনিসগুলো করেন না, এই জিনিসগুলো থেকে একসময় আফসোস করতে হবে হয়তো আপনার, যে আপনার ব্যবসাটা ধ্বংস হয়েছে। বা আপনার তো আর সমস্যা নেই, আপনার তাঁতি শাড়ির দাম 10,000-এর শাড়ি তাঁতি যদি সব অফ করে চলে যায়, তারা 15,000-এ বুনবে, আপনি নিয়ে 16,000-এ বেচবেন, আপনার তো সমস্যা নেই ভাই, আপনি তো বড় ব্যবসায়ী এখন। আপনার ঘরে যে শাড়ি স্টক আছে, তারপরেও যদি আপনি এসে মায়া কান্না করেন যে আমি তাঁতি খাইতে পারি না, আমরা এই সেই কান্নাকাটি, এগুলো ঠিক না। ব্যবসা করবেন হালাল ভাবে করেন। আমি এই দেখেন, এই 8-9 বছর হয়ে গেছে জামদানির ব্যবসায় আমি করতেছি, আমার সাথে সবাই মোটামুটি জামদানি সবাই পরিচিত। আজকে জীবনের প্রথম আমাকে কেউ পেজে ভাবে দেখতেছে, আমি কোনো সময় আসি নাই। আমি চাইলে আপনার মতো মায়া কান্না না, এই ফেজ এমন আইসে আরো অনেক আগে আমি পেজকে আরো অনেক উপরে নিয়ে যেতে পারতাম, কিন্তু এই জিনিসগুলোকে ছ্যাঁচড়ামি বলে ভাই। যে আমি ওই আপনি যেটা করছেন এটা হচ্ছে ছ্যাঁচড়ামি। জামদানি তাঁতিদের এমন বললে হাজার হাজার তাঁতি আছে যারা এমন আপনার মতো এসে কান্নাকাটি শুরু করে করতে পারে, কিন্তু তারা করে না, কারণ তাদের বিবেকে বাধে যে আমি ঠিকভাবে চলতেছি, আমার অবস্থা ভালো, আমি কেন এসে আপনার মতো মায়া কান্না করবো, যে আমি কাস্টমারদের দেখাবো আমার অবস্থা খারাপ। এই জিনিসগুলো ঠিক না। নিজেও শুধরান, জামদানিকেও শুধরাইতে দেন, জামদানিকে ভালো হইতে দেন, ক্ষতি করেন না জামদানির। বাকি যারা আমরা ব্যবসায়ী আছি, আশা করি সবাই একত্র হবেন, কারণ একত্র না হইলে জামদানি টিকবে না। আর আপুরা হয়তো বা যারা কাস্টমার আছেন তারা হয়তো বলতে পারেন যে ভাই আপনার সিন্ডিকেট, এই সেই সিন্ডিকেট কখনোই না। আর হ্যাঁ, সিন্ডিকেট যদি থাকতো তাহলে জামদানির জন্য ভালো ছিল। এটা হচ্ছে জিআই পণ্য আপু, এটা জিআই পণ্য, এটাকে আপনার টিকে রাখতে হবে আরো কয়েকশো বছর, কয়েক হাজার বছর। কারণ এটা আপনি কিভাবে টিকাবেন? তাঁতি মেরে টিকাবেন? আমার ব্যবসায়ীরা কখনো মরবে না। ব্যবসায়ীরা আজকে আপনি আমার থেকে শাড়ি নেবেন না, আর এক ব্যবসায়ী চলে যাবে, তার কাছে টাকা থাকে, সে ইনভেস্ট করার মতো ক্ষমতা রাখে। কিন্তু যারা তাঁতি তারা কিন্তু এই ক্ষমতাটা রাখে না, সেই ব্যবসা থেকে চলে গেলে তাকে পাবেন না। তা তাঁতির দিয়ে আপনারা ক্ষতি করবেন। যখন আপনি অতিরিক্ত কমে নেবেন তখন তাঁতি ব্যবসায় ইন্টারেস্ট হারাবে, সেই জায়গায় দাম পাবে না, সে অন্য ব্যবসায় চলে যেতে বাধ্য হবে। আপনারা যদি তাঁতিদের কাছে সরাসরি যান, তাঁতিরা এখন সত্যি কথা, ট্রাস্ট মি, তাঁতিরা আগের থেকে অনেক ভালো এখন জীবন যাপন করতেছে, অনেক ভালো দাম পাচ্ছে। কিন্তু এমন না যে আহামরি অনেক বেশিও পাচ্ছে না, আগের থেকে অনেক ভালো পাচ্ছে। যে জিনিসটা আরো সময়ের সাথে সাথে আস্তে আস্তে গ্রো করবে, তাদের জীবনমান গ্রো করবে, তারা ভালো একটা অবস্থানে যেতে পারবে। কিন্তু আপনারা যদি হঠাৎ করে এসে এমনই করেন, এই জিনিসটা পুরো সিস্টেমটাই চেঞ্জ হবে। এবং সিস্টেম চেঞ্জ হলে তাতে হঠাৎ করে দেখবেন 1 মাস 2 মাস 6 মাস পরে তাতে গায়েব। জামদানির কি, যে জিনিসে এখন 10,000 জিনিস 10,500 দিয়ে নিতেছেন, তখন গিয়ে আপনি 15-20 হাজার টাকা ওই শাড়ি নিতে বাধ্য হবেন, কারণ আপনার কাছে অপশন থাকবে না, যদি আপনি অরিজিনালি জামদানি লাভার হন। ভালো থাকুন, দেখা হবে। আরো কিছু দেখবো আলোচনা, অনেক কিছু এখন যেহেতু ক্যামেরায় এসেই পড়লাম, এখন থেকে তো অবশ্যই ট্রাই করবো আসার জন্য। বাকি দেখা যাক কতটা কিভাবে সম্ভব হয়। আসসালামু আলাইকুম।